তো বন্ধুরা আজকে আমরা 20 নাম্বার ডের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আজকে করে নেব। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে আমরা দেখব ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়। এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকটা আজকে আলোচনা করব। জিকে টপিক থেকে সায়েন্সের 1 নম্বর ক্লাসটা করব। দেখো সায়েন্সের উপর আমি 10টা ক্লাস রেখেছি, আজকে 1 নম্বর ক্লাসটা তুমি দেখো। আর ম্যাথের থেকে শতকরা পার্ট 2, যেখানে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আমি তুলে দিয়েছি। আগের দিন তো আমরা কনসেপ্ট সহ বেশ কিছু প্রশ্ন দেখেছিলাম। আর জিআই থেকে গাণিতিক ক্রিয়া, এই টপিকটারও তোমার হচ্ছে প্রিভিয়াস এর প্রশ্ন দেখবো। আর 5টা প্রিভিয়াস ইয়ার্সের জিকে প্রশ্ন আলোচনা করব একটু ডিটেলসে। ঠিক আছে, এবার দেখো এর আগে আমি একটা কথা বলে দিই। দেখো বস, তোমরা বলতে কি মানে ইউটিউবে বেশ কিছু অডিয়েন্স আছে যারা মানে অনেক খারাপ মন্তব্য করছো। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মানছি যে আমি তোমাদের 13 থেকে 18 নম্বর ক্লাসটা দিতে পারিনি একটু সমস্যার কারণে, সেগুলো তো টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিয়ে তুমি পড়ে নিতে পারবা। তবুও অনেকে খারাপ মন্তব্য করছে, তোমাদেরকে একটা কথাই শুধু আমি বলবো, দেখো বস, মানে কি বলবো আর কি, গুরুদেবকে কখনোই কি মানে ছোট করতে নেই, কেননা তাতে কিন্তু নিজের উপরে সেই প্রভাবটা পড়ে। যতই হোক আমি কিন্তু, যেহেতু তোমাকে আমি পড়াচ্ছি, তাহলে আমি কিন্তু তোমার গুরুদেবকে সম্মান করতে শেখো, তাহলে দেখবা জীবনে অনেক কিছু করতে পারবা। এইটুকুই শুধু বলবো, আর কিছু বলার আমার নেই। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। চলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই টপিকটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এক একটা প্রশ্ন মাথায় রাখার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কিসের? স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঞ্জনা সাঙ্গি। মাথায় রাখবে, সঞ্জনা সাঙ্গিকে স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, ফরাসি অটোমোবাইল নির্মাতা সিট্রোয়েন, মাথায় রাখবে, সিট্রোয়েনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? মহেন্দ্র সিং ধোনিকে। হ্যাঁ, এই যে তথ্যটা মাথায় রাখবে, সিট্রোয়েন দিয়ে মাথায় রাখবে, সিট্রোয়েন, মহেন্দ্র সিং ধোনি হলেন এই সিট্রোয়েনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেখো 3 নাম্বার প্রশ্নটা কি বলছে, কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর দূত হিসাবে ঘোষণা করা হয়েছে? যুবরাজ সিংকে। মাথায় রাখবে, যুবরাজ সিংকে আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এর দূত হিসাবে ঘোষণা করা হয়েছে। মহিলা টি-20 বিশ্বকাপ 2024-এর দূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সানা মিরকে। সানা মির, মাথায় রাখবে, সানা মির মহিলা টি-20 বিশ্বকাপ 2024-এর দূত হিসাবে নিযুক্ত করা হয়েছিল সানা মিরকে। 5 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে নীরজ চোপড়া। কেমন কি বললাম? নীরজ চোপড়া, মাথায় রাখবা। রূপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা আছে? ঋত্বিক রোশনকে। ঠিক আছে, মাথায় রাখবে যে ঋত্বিক রোশনকে রূপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্নটা দেখো কি বলছে সং স্পোর্টস নেটওয়ার্ক এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা আছে? কার্তিক আরিয়ানকে। ঠিক আছে, কার্তিক আরিয়ানকে সং স্পোর্টস নেটওয়ার্ক মানে এসএসএন, মাথায় রাখবে, এইটা দিয়ে মাথায় রাখবা যে এসএসএন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কার্তিক আরিয়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছেন? সৌরভ গাঙ্গুলিকে। ঠিক আছে, তাহলে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা নিযুক্ত পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গাঙ্গুলি। দেখো পরের প্রশ্নটা কি বলছে, কোন সরকারি কর্মচারীকে প্রথমবারের মতো তোমার হচ্ছে ফিট ইন্ডিয়া মুভমেন্ট, মাথায় রাখবে, ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কাকে? নরেন্দ্র কুমার যাদবকে। তাহলে নরেন্দ্র কুমার যাদব হলেন ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভারতের নির্বাচন কমিশনের ভোটার সচেতনতা অভিযানের নতুন জাতীয় আইকন কে হয়েছেন? মাথায় রাখবে, 2 জন ব্যক্তি, রাজকুমার রায় ও সচিন টেন্ডুলকার। ঠিক আছে, ভারতের নির্বাচন কমিশনে ভোটার সচেতনতা অভিযানের নতুন মানে আর কি জাতীয় আইকন হিসাবে যুক্ত হয়েছেন তোমার রাজকুমার রায় আর সচিন তেন্ডুলকার। ঠিক আছে, দেখো পরেরটা বলছে কি, দেখো যে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? মহেন্দ্র সিং ধোনি। তাহলে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। চলো
দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন, নিখাত জারিন। মাথায় রাখবে নিখাত জারিন, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এনএমডিসি, মাথায় রাখবে এনএমডিসি, নিখাত জারিন, এমএনডিসি, নিখাত জারিন। যেভাবে তোমার মাথায় মানে থাকে, তুমি যেভাবে পারো মাথায় রাখতে সেইভাবেই তুমি পড়ে নিবা, ঠিক আছে। মোদ্দা কথা তোমাকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা আছে, দীপিকা পাড়ুকোনকে, ঠিক আছে। দীপিকা পাড়ুকোনকে টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। বলছে পেডিগ্রি ইন্ডিয়ার ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা আছে, বরুণ ধাওয়ানকে। মাথায় থাকবে বরুণ ধাওয়ান, কি বললাম, বরুণ ধাওয়ানকে পেডিগ্রি ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর নিরাপত্তা দূত হিসাবে এনপিসিএল দ্বারা নিযুক্ত করা হয়েছে কাকে, পঙ্কজ ত্রিপাঠীকে। এই যে ইউপিআই দ্বারা, মাথায় রাখবে ইউপিআই এর ফুল ফর্মটাও মাথায় রাখবে, ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর নিরাপত্তা দূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, পঙ্কজ ত্রিপাঠীকে। কার দ্বারা, এনপিসিআই এর দ্বারা নিযুক্ত করা হয়েছে তোমার এই পঙ্কজ ত্রিপাঠীকে। দেখো পরের প্রশ্ন কি বলছে, যে এশিয়ান হকি ফেডারেশনে কাকে এশিয়া মহাদেশের অ্যাথলেট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা আছে। মাথায় রাখবে যে তোমার এই যে এশিয়ান হকি ফেডারেশনের অ্যাথলেটস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা আছে সালিমা তেতেকে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নিও। আর দেখো 16টা প্রশ্নই হয়েছে, আমি পেয়েছি, মানে বেশ গুরুত্বপূর্ণ এই অ্যাম্বাসেডর থেকে। যদি পরবর্তীকালে আমি যদি দেখি পরীক্ষার আগে পর্যন্ত এই টপিক থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ যদি হয়, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের করিয়ে দেবো। তুমি শুধু কষ্ট করে আমার সঙ্গে জুড়ে থাকো, সমস্ত কিছু আমি কিন্তু করিয়ে দেবো। চলো জিকে টপিকটা আলোচনা করে নিই। জিকে টপিক থেকে আজকে আমরা দেখব সায়েন্সের 1 নম্বর ক্লাস। দেখো বস, সায়েন্সের উপরে আমি কিন্তু 10টা ক্লাস রেখেছি, আর এই 10টা ক্লাসের মধ্যে দেখো নবম দশম শ্রেণীর যে সায়েন্সের পাঠ্য বই ছিল না, সেই পাঠ্য বই থেকেই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের যত সায়েন্সের প্রশ্ন হয়েছে তোমাদের এই পুলিশ এক্সামে, সমস্ত প্রশ্ন, সব প্রশ্নই আমি দেখেছি যে তোমাদের এই নবম দশম শ্রেণীর আমার কাছে যে পাঠ্য বইটা রয়েছে, এই বইটা থেকে কিন্তু সমস্ত প্রশ্ন তুলে দিয়েছে। এবার আমি ভাবছি সেই কারণেই সায়েন্সে অনেকে মানে কি বলবো ভয় পাও বা দুর্বল আছো, সেই কারণে আমি এই টপিকগুলো ছোট্ট করে আলোচনা করে দেবো। করিয়ে দেওয়ার পরে টেলিগ্রামে তোমাদের এই টপিকের ওপরে আমি এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দিয়ে দেবো, বা ইউটিউবে এখানেও করিয়ে দিতে পারি যদি সময় পাই, অথবা না হলে আমি টেলিগ্রামে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা কিন্তু পড়ে নিবা, ঠিক আছে। অ্যান্সারও থাকবে, অসুবিধা নেই। চলো প্রথমেই দেখে নেবো সালোক সংশ্লেষ, ঠিক আছে। সালোক সংশ্লেষ শোষণ, এর মধ্যে সালোক সংশ্লেষটা দেখে নেবো। দেখো সমস্ত কিছু কিন্তু আমরা পড়বো না, আমি যেগুলো বলবো আমার কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। চলো মাথায় রাখবা, সবুজ উদ্ভিদরা সৌরশক্তিকে সালোক সংশ্লেষের মাধ্যমে স্থৈতিক শক্তিরূপে প্রথমে গ্লুকোজ এবং পরে অন্যান্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রভৃতি জৈব যৌগে আবদ্ধ করে। তাহলে সবুজ উদ্ভিদরাই কেবল পারে সৌরশক্তিকে কি করে, কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে। এবার দেখো জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন, পরীক্ষায় আসতে পারে জৈব যৌগের মূল উপাদান কি, মাথায় রাখবে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। আচ্ছা, সৌরশক্তি সকল শক্তির মূল উৎস, তাহলে সকল শক্তির মূল উৎসটা কি, সৌরশক্তি, ঠিক আছে। চলে আসি পরের পয়েন্টে, যেগুলো বলবো সেগুলোই মাথায় রাখবা, ঠিক আছে। এর বাইরে তোমাকে মাথায় রাখতে হবে না এই ডব্লিউবিপি কেপির জন্য। তুমি তো রিলের জন্য প্রিপারেশন করছো না যে তোমাকে সায়েন্স ডিটেলসে পড়তে হবে, তাই না? তাহলে পরে আমি এনসিইআরটির সায়েন্স করাতাম। চলো দেখো মাথায় রাখবা 1898 সালে বার্নেস সালোক সংশ্লেষ অর্থাৎ এই যে ফটোসিনথেসিস শব্দটা প্রচলন করে। তাহলে যে ফটোসিনথেসিস শব্দটা কে প্রচলন করে, বার্নেস, বিজ্ঞানী বার্নেস। কত সালে, 1898 সালে। ফোটস কথার অর্থ কি, ফোটস কথার অর্থ আলো, সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষকেই সালোক সংশ্লেষ বলা হয়। বিষয়টা বোঝা গেল। চলে আসি পরের পয়েন্ট। দেখো মাথায় রাখবা, উদ্ভিদরা মাটি থেকে মূলরম দ্বারা মাটির কৌশিক জল শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতার মেসোফিল কলায় প্রেরণ করে। মানে কি, মানে দাদা উদ্ভিদরা কি করে, ওই উদ্ভিদ তো তাদের মূলরমের দ্বারা মাটি থেকে জলটা শোষণ করে। এবার উদ্ভিদ যে মূলরমের দ্বারা মাটি থেকে জলটা শোষণ করছে কোন প্রক্রিয়ায়,
কৈশিক প্রক্রিয়ায় পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? কোন বাহিকার মাধ্যমে? জাইলেম বাহিকার মাধ্যমে, মাথায় রাখবে। আচ্ছা, সালোক সংশ্লেষকে অঙ্গার আয়ত্তীকরণ বলা হয়ে থাকে, মাথায় রাখবে। সালোক সংশ্লেষকে কি বলা হয়ে থাকে? অঙ্গার আয়ত্তীকরণ বলা হয়ে থাকে। কারণ কি? কারণ সালোক সংশ্লেষের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন অর্থাৎ অর্থাৎ অঙ্গার মানে গ্লুকোজ আর কি, মানে অঙ্গারটা কি হয়? গ্লুকোজ অণুতে অঙ্গীভূত হয়, সেই জন্যই সালোক সংশ্লেষকে অঙ্গার আয়ত্তীকরণ বা এই তথ্যটা মাথায় রাখবে, কার্বন অ্যাসিমিলেশন বলা হয়। সালোক সংশ্লেষকে কার্বন অ্যাসিমিলেশন বলা হয়। এখানে মাথায় রাখবে যে গ্লুকোজের সংকেতটা C6H12O6, কি বললাম? C6H12O6, এটা হলো গ্লুকোজের সংকেত, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, সালোক সংশ্লেষ এক রকমের উপচিতি বিপাক। কেন উপচিতি বিপাক বলা হয়েছে? কারণ কি? কারণ সালোক সংশ্লেষে উৎপন্ন যে গ্লুকোজ উদ্ভিদের শুষ্ক ওজনটা বৃদ্ধি ঘটায়। তাহলে সালোক সংশ্লেষে ফলে উদ্ভিদের শুষ্ক ওজন কি হয়? বৃদ্ধি হয়। সেই জন্যই সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয়ে থাকে। বিষয়টা বুঝতে হবে। দেখো, এইটাই মানে আর একটা পেজে রিপিট হয়ে গেছে, চলো অসুবিধা নেই। এবার দেখো, এখানে মাথায় রাখবে যে উদ্ভিদ মাটি থেকে পুষ্টিদ্রব্য এবং জল শোষণ করে খাদ্য প্রস্তুত করে, এটা কে প্রমাণ করেছিল? জে.ভি. ভ্যান হেলমন্ট। মাথায় রাখবে, একটু দেখতে হয়তো মানে কি বলবো, দাগানো হয়ে গেছে বেশি, অনেক পুরনো বই তো দাগানো ছিল বেশি, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও। মাথায় রাখবে যে উদ্ভিদ মাটি থেকে পুষ্টিদ্রব্য এবং জল শোষণ করে খাদ্য প্রস্তুত করে, এটা প্রমাণ করেছিল হেলমন্ট। উদ্ভিদদের পুষ্টি সাধনে পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা বলেছিল স্টিফেন হেলস। আচ্ছা, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে, বলেছিল জোসেফ পিস্টেলে। এই জোসেফ পিস্টেলেই কিন্তু 1772 সালে অক্সিজেন গ্যাস আবিষ্কার করে, ঠিক আছে? সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে, বলেছিল জ্যা নেবিয়ে। মাথায় রাখবে, জ্যা নেবিয়ে। দেখো পয়েন্টটা কি বলছে যে পেলেসিয়ার কি বলেছিল যে উদ্ভিদের মধ্যস্থ সবুজ বর্ণের রঞ্জক পদার্থকে ক্লোরোফিল, মানে ক্লোরোফিলের সম্পর্কে ধারণা দেয় প্লেসিয়ার, ঠিক আছে? তারপরে সালোক সংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সালোক সংশ্লেষের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর এটা বলেছিল ভন মেয়ার। হ্যাঁ, আর ব্ল্যাকম্যান কি করেছিল? সালোক সংশ্লেষের দুইটি প্রক্রিয়ার কথা মানে দুটো পর্যায়ের কথা বলেছিল 1950 সালে। একটা হচ্ছে আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায় বা আলোক বিক্রিয়া বা অন্ধকার বিক্রিয়া, মাথায় রাখবে, ঠিক আছে? সালোক সংশ্লেষের প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন জল থেকে উৎপন্ন হয়, এটা বলেছিল রুবেন ও ক্যামেন। এই কটা কিন্তু একটু মাথায় রাখবে। চলে আসি, দেখো সালোক সংশ্লেষ কোথায় হয়? সালোক সংশ্লেষ হয় দাদা যে সমস্ত সবুজ উদ্ভিদের সজীব কোষে আর কি ক্লোরোফিল থাকে, সেখানেই সালোক সংশ্লেষ হয়, মাথায় রাখবা। ক্লোরোফিল যুক্ত সবুজ পাতাই উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ। বেশ ভালো কথা। চলে আসি এবার, দেখো সালোক সংশ্লেষ কোথায় হয়? যদি বলে মূলের মধ্যে, মাথায় রাখবা গুলঞ্চ অর্কিড। এই গুলঞ্চ আর অর্কিডের মূলে কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, মানে গুলঞ্চর মূল আর অর্কিডের মূল সালোক সংশ্লেষ সক্ষম। কাণ্ডর মধ্যে লাউ, ফণি, মনসা, ঠিক আছে, এদের কাণ্ড পুঁই, এদের কাণ্ড সালোক সংশ্লেষ সক্ষম। এবার দেখো, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হচ্ছে কিন্তু পাতা, আর পাতাকেই সেই জন্য বলা হয় গাছেদের রান্নাঘর, কারণ পাতাতেই সব থেকে বেশি সালোক সংশ্লেষ হয়ে থাকে। আচ্ছা, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হচ্ছে মেসোফিল কলা, আর সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মাথায় রাখবে, অঙ্গাণু বললে পরে ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। আচ্ছা, সালোক সংশ্লেষে আলোর বিক্রিয়া ঘটনাটা ঘটে ক্লোরোপ্লাস্টে গ্রানা অঞ্চলে, আর অন্ধকার, দেখো আলোক বিক্রিয়া ঘটে গ্রানাতে, অন্ধকার বিক্রিয়াটা ঘটে স্টোমাতে, ঠিক আছে? সালোক সংশ্লেষকারী রঞ্জকটা হচ্ছে ক্লোরোফিল। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটা? ইউগ্লিনা ক্রাইস্যামিবা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। মাথায় রাখবে, কি বললাম? ইউগ্লিনা ক্রাইস্যামিবা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। আর অক্ষম উদ্ভিদ, মানে সমস্ত প্রকার উদ্ভিদে তো সালোক সংশ্লেষ করতে পারে, কিন্তু তার মধ্যে কিছু অক্ষম উদ্ভিদ রয়েছে যারা উদ্ভিদ হলেও মানে সালোক সংশ্লেষ করতে পারে না, যেমন ছত্রাক, স্বর্ণলতা, মাথায় রাখবা।
সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হচ্ছে রোডোস্পাইরিলিয়াম আর রোডোসিউডোমোনাস, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। চলে আসি দেখো। আচ্ছা, সালোক সংশ্লেষ কখন হয়? মোদ্দা কথা দাদা, দিনের আলোতে, মানে সূর্যের আলো পেলে পরেই সালোক সংশ্লেষ সম্ভব। এবার যদি সূর্যের আলো না থাকে, তাহলে যদি কৃত্রিম উপায়ে 390 থেকে 760 ন্যানোমিটার যদি তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করা যায়, তাহলে বা আলোক তরঙ্গ তৈরি করা যায়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষ হতে হয় আর কি, ঠিক আছে, সম্ভব। দেখো, পরে মাথায় রাখবা যে সকল সজীব কোষে, মানে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট বর্তমান। এবার এই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার মধ্যেই থাকে ক্ষুদ্র ক্ষুদ্র বটিকার মতো কোয়ান্টাজম। তাহলে কোয়ান্টাজম কিসের মধ্যে থাকে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার মধ্যে কোয়ান্টাজম থাকে, আর প্রতিটি কোয়ান্টাজমের মধ্যে 250টি ক্লোরোফিল অঙ্গাণু থাকে। কতগুলো? প্রত্যেকটি ক্লোরোজোমের মধ্যে 250টি তোমার ক্লোরোফিল অণু বর্তমান। আচ্ছা দেখো, এই যে পাতা, সালোক সংশ্লেষে যে মেসোবিল কলাটা সম্পর্কে একটু দেখে নাও। পাতায় মেসোবিল কলা সালোক সংশ্লেষের প্রধান ঘটনাস্থল আমরা তো দেখলাম। এবার পাতার ওপরের স্তরে দুটো স্তর থাকে, দেখো, ওপরের স্তরে থাকে তোমার হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের স্তরে থাকে, পাতার নিচের অংশটা হচ্ছে স্প্যাঞ্জি প্যারেনকাইমা থাকে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে দেখো, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যস্থ কোয়ান্টাজমে ক্লোরোফিল রঞ্চক থাকে। তাহলে ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের যে কোয়ান্টাজম তার মধ্যেই ক্লোরোফিল রঞ্চক রয়েছে। আর এই ক্লোরোফিলই মানে সূর্যালোককে শোষণ করতে সক্ষম। সূর্যের আলো যে ফোটন, রশ্মি বা কণা, সেগুলো কেবলমাত্র তোমার এই ক্লোরোফিলই শোষণ করে নেয়। সালোক সংশ্লেষ সমীকরণটা দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড, তার সাথে 12 অণু জল নিয়ে সূর্যের আলো আর ক্লোরোফিলে গিয়ে খাবারটা তৈরি হবে। মানে উদ্ভিদদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা চলবে আর কি। আর খাবার যেটা তৈরি হবে, কি তৈরি হবে? 1 অণু গ্লুকোজ তৈরি হবে, 6 অণু জল তৈরি হবে, 6 অণু অক্সিজেন তৈরি হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি লাগে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোনো একটা উদ্ভিদ কি করবে? বায়ুমণ্ডল থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড নেবে, আর মাটি থেকে 12 অণু জল তুললো, তোলার পরে সূর্যের আলো তো পাচ্ছেই, ক্লোরোফিল রয়েছে পাতায়, সেখানে রান্না হলো, রান্না হয়ে তৈরি হলো গ্লুকোজ 1 অণু, 6 অণু জল তৈরি হলো, আর অক্সিজেন গ্যাস তৈরি হলো 6 অণু, ব্যাস। এবার এখানে দেখো, মাথায় রাখবা যে এখানে দেখো যে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন নির্গত হয়। মানে কি? মানে 6 অণু কার্বন ডাই অক্সাইড গাছেরা নিচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, আবার 6 অণু অক্সিজেনই কিন্তু তৈরি করছে, ঠিক আছে। যেটুকু কার্বন ডাই অক্সাইড নিচ্ছে সেইটুকু অক্সিজেন তৈরি করছে। এবার দেখো, প্রতি গ্রাম অণু গ্লুকোজ প্রায় 686 কিলোক্যালোরি সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। মানে কি? মানে এখানে মাথায় রাখবা যে 1 গ্রাম অণু গ্লুকোজ সমান 686 কিলো ক্যালোরি, ঠিক আছে। তাহলে 1 গ্রাম গ্লুকোজ অণুর মান কত? 686 কিলো ক্যালোরি। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? জল। মাথায় রাখবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। আর এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় H2O মানে জলটা জারিত হয়, আর CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়, মাথায় রাখবে। এবার দেখো, সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলো কি কি? মানে সালোক সংশ্লেষ হতে গেলে তোমার কি কি লাগবে? কার্বন ডাই অক্সাইড লাগবে, ক্লোরোফিল তো থাকতেই হবে, সূর্যালোকের প্রয়োজন, জলের প্রয়োজন। এছাড়াও কিছু সাহায্যকারী উপাদান যেমন ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, পুরো কথাটা মাথায় রাখবা, NADP নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, RUBP রাইবিউলোজ বিসফসফেট, এইগুলো হচ্ছে সাহায্যকারী উপাদান, ঠিক আছে। মূলত তোমাকে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল, সূর্যালোক, জল এগুলো লাগবেই। দেখো, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদদের কোথা থেকে পাই? বায়ুমণ্ডল থেকে পাই। বায়ুমণ্ডল শতকরা তোমার হচ্ছে কত? 0.03 ভাগ কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেখান থেকেই উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়, তাই না? এবার এই তথ্যটা মাথায় রাখবা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজের জন্য 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। কয় অণু? 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয় 1 অণু গ্লুকোজের জন্য, ঠিক আছে। চলে আসি দেখো, এখান থেকে তেমন কিছু নেই। ক্লোরোফিলে চলে আসি। দেখো, ক্লোরোফিল কি করে? একমাত্র ক্লোরোফিলই পারে সূর্যের আলোর যে ফোটন কণা, সেই কণাকে শোষণ করে তোমার সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। এটা কার ক্ষমতা? এটা ক্লোরোফিলের ক্ষমতা রয়েছে। এবার দেখো, ক্লোরোফিলের মধ্যে দেখো বেশ কিছু রঞ্চক রয়েছে, যেমন ক্লোরোফিল A, ক্লোরোফিল B, কেরোটিন, জ্যান্থোফিল, এগুলো সংকেত মাথায় রাখবা। ক্লোরোফিল A C55H72O5N4 Mg,
আর বির ক্ষেত্রে কী হবে, C55ই থাকবে, শুধু H72 ছিল ওয়ানে মানে এতে, বিতে হয়ে যাবে 70। অক্সিজেন 5টা ছিল, অক্সিজেন 6টা হয়ে যাবে, N4 এখানেও N4 Mg, ঠিক আছে। ক্যারোটিন মাথায় রাখবে C40H56। জ্যান্থোফিলের সংকেতটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে C40H56O2। এবার দেখো এই যে ক্লোরোফিলের মধ্যে যে চারটি, মাথায় রাখবে ক্লোরোফিলের মধ্যে যৌগটির মধ্যে চারটি পাইরল বলয় দ্বারা গঠিত। এবার মাথায় রাখবা এই ক্লোরোফিল মধ্যে তোমার ম্যাগনেসিয়াম ধাতু কিন্তু বিরাজমান, ঠিক আছে। তাহলে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে, ম্যাগনেসিয়াম ধাতু থাকে, এটা কিন্তু বেশ ভালো একটা পয়েন্ট মাথায় রাখবা। চলো দেখো পরেরটা চলে আসি, যে সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং জলের আয়নীকরণ ঘটায়, এটা কে করে, ক্লোরোফিল। মাথায় রাখবে কেবলমাত্র ক্লোরোফিলই কী করে, সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং জলের আয়নীকরণ ঘটাতে পারে, ঠিক আছে। সূর্যালোকের তো প্রয়োজন, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ সূর্যালোক কোথা থেকে নেয়, মানে সূর্যের কাছ থেকে নেয়, ঠিক আছে। এবার দেখো তোমার কতটা তরঙ্গ মানে আলোক তরঙ্গের প্রয়োজন, 390 থেকে তোমার হচ্ছে 760 আলোক তরঙ্গের প্রয়োজন। এবার এখান থেকে মাথায় রাখবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে সবুজ উদ্ভিদরা দেখবে সবুজ পাতায় আপতিত সূর্যালোকের 83% পাতায় শোষিত হয়, 12% প্রতিফলিত হয়, 5% প্রতিসৃত হয়, ঠিক আছে। মাথায় রাখবা এই তথ্যগুলো। তারপরে চলে আসি, দেখো এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই যে দেখো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, দেখতেই পাচ্ছ যে কত 750 রয়েছে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি, আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। মানে মোদ্দা কথাটা কি, মোদ্দা কথা দেখো এখানে আমি বলে দিচ্ছি যে 1 মিনিট, হ্যাঁ এখানে দেখো এই যে ক্লোরোফিল প্রধানত লাল ও নীল রং বেশি মাত্রায় শোষণ করে। তাহলে সূর্যের মধ্যে যে 7টি রং রয়েছে, সেই 7টি রঙের মধ্যে লাল ও নীল বর্ণের রংটা কিন্তু ক্লোরোফিল সবথেকে বেশি শোষণ করে, ঠিক আছে। এবার এই কেন শোষণ করে, কারণ লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাই যেটা তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকবে সেইটা নেবে মানে সবুজ উদ্ভিদরা, তাই সেই জন্য লাল আর নীলটা নেয়। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক আর বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম। কিন্তু চ্যুতির কথা বললে পরে বেগুনি আলোর চ্যুতিটা সব থেকে বেশি, আর যদি চ্যুতির কথা বলে তাহলে লাল আলোর চ্যুতি সব থেকে কম, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে। এটিপির পুরো কথাটি কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। দেখো সালোক সংশ্লেষের সময় এডিপি থেকে এটিপি উৎপন্ন হওয়াকে ফটোসিনথেসিস ফসফোরাইলেশন বলা হয়। তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষে এটিপি উৎপন্ন হয়, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। এবার দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 12 অণু জলের প্রয়োজন হয়। তাহলে 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কতটুকু জলের প্রয়োজন, 12 অণু জলের প্রয়োজন হয়। আচ্ছা, সালোক সংশ্লেষ কিন্তু একটা জারণ বিজারণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ একটা জারণ বিজারণ প্রক্রিয়া, যেখানে জলটা জারিত হয়ে অক্সিজেন মুক্ত করে আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে তোমার কি করে, শর্করা প্রস্তুত করে। দেখো কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে শর্করা অর্থাৎ গ্লুকোজ প্রস্তুত করছে, আর জলটা জারিত হয়ে তোমার অক্সিজেন তৈরি করছে, বুঝতে পারলে। দেখো সালোক সংশ্লেষের 2টি দশা আমরা বলেইছিলাম, অন্ধকার দশা আর আলোক দশা। আলোক দশাটা কোথায় ঘটে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতায়, আর অন্ধকার দশাটা ঘটে ক্লোরোপ্লাস্টের স্টোমায়, ঠিক আছে, মাথায় রাখবা। আচ্ছা দেখো পরের পয়েন্টে চলে যায়, এখানে দেখো লাগবে না। হ্যাঁ দেখো এনএডিপিকে হিল বিকারক বলা হয়, মাথায় রাখবা। আচ্ছা ফটোফসফোরাইলেশনটা মাথায় রাখবা। হ্যাঁ, পাতার কোষে সঞ্চিত এক প্রকার রাসায়নিক পদার্থ এডিপি আলোক দশায় আর কি অজৈব ফসফেট যুক্ত, মানে অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তোমার কি করে, তোমার হচ্ছে উচ্চ শক্তি সম্পূর্ণ যৌগ তৈরি করে। এই পদ্ধতিটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন, অর্থাৎ সালোক সংশ্লীয় ফসফরিভবন বলা হয়। এখান থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে দেখো, মাথায় রাখবে আমি কি বলছি শোনো, যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার সময় নিম্নের কোন অজৈব পদার্থটি ব্যবহার করা হয়, ফসফেট ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। চলে আসি পরের পয়েন্টে, দেখো এখানে এটা একটু দেখে নাও যে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। কি বললাম, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। চলে আসি অন্ধকার দশাটা আমরা তো দেখলাম, ক্লোরোপ্লাস্টে স্টোমায় সংঘটিত হয়, কোথায়, স্টোমা অঞ্চলে ঘটে। আচ্ছা আর দেখো তারপরে চলে আসি, দেখো এখানে আর অতটা ইম্পর্টেন্ট নেই। আচ্ছা মাথায় রাখবা, এখানে দেখো হ্যাঁ
সালোক সংশ্লেষ প্রক্রিয়া কেবল পারে কি সৌরশক্তিকে আবদ্ধ করে খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত থাকে। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নেই, তুমি এখানে মাথায় রাখবা। চলো পরের পয়েন্টে দেখে নিই। ঠিক আছে, এইখানটা দেখো, এই পয়েন্টটা দেখো দেখো তোমার মাথায় রাখবা যে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদরা যে গ্লুকোজটা উৎপন্ন করে, সেই গ্লুকোজের কিছুটা সঞ্চিত থাকে। এই কিছু সঞ্চিত স্বেচ্ছার পরে ডায়াস্টোর নামক উৎসেচকের প্রভাবে পুনরায় গ্লুকোজ উৎপন্ন করে। মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন করে উদ্ভিদরা, সম্পূর্ণটার মধ্যে দেখো কিছুটা তারা কি করে, কিছুটা তারা সঞ্চয় করে রেখে দেয় পুরোটার মধ্যে। এবার সেইটুকুনাই পরবর্তীকালে আবার যখন তারা কি করবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাবে, সেই সময় কিন্তু তোমার এই ডায়াস্টোর উৎসেচকটার প্রভাবে সেই পুনরায় আবার গ্লুকোজে পরিণত করতে সাহায্য করবে। মোদ্দা কথা তুমি এখানে মাথায় রাখবা যে পরীক্ষায় প্রশ্ন এমন আসবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সঞ্চিত স্বেচ্ছা নিম্নের কোন উৎসেচক দ্বারা পুনরায় গ্লুকোজে পরিণত হয়? ডায়াস্টোর উৎসেচকের দ্বারা। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তথ্যটা তুমি মাথায় রাখবা। হ্যাঁ, আর তো আমরা দেখলাম যে কোথায় কোথায় সালোক সংশ্লেষ মানে সংগঠিত হয়। মূলো, বিট, গাজর, আঙুর, রাঙা আলু, এদের মূলে সালোক সংশ্লেষ হতে পারে, তাই না? শস্যের মধ্যে দেখতেই পাচ্ছ, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা দেখো, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.60%, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রায় হচ্ছে 0.03%। এটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি আমরা সালোক সংশ্লেষ প্রায় কমপ্লিট করেই ফেলেছি। এখান থেকে দেখো, এখান থেকে তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই, অসুবিধা নেই। ঠিক আছে, এগুলো আর কি পড়তে হবে না, অসুবিধা নেই। দেখো এখানে তুমি এই তথ্যটা একটু মাথায় রাখবা। দেখো C3 উদ্ভিদ কোনগুলো মাথায় রাখবা? যে সকল উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড কোষস্থ যৌগে আবদ্ধ হয়ে 3টি কার্বনযুক্ত যৌগ উৎপন্ন করে, সেইটা হচ্ছে C3 উদ্ভিদের মধ্যে পড়ছে। আমজাম C3 উদ্ভিদের মধ্যে পড়ছে। C4 উদ্ভিদ কোনগুলো? যেসব উদ্ভিদের সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড কোষস্থ যৌগে আবদ্ধ হয়ে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে, সেটা হচ্ছে C4 উদ্ভিদ। যেমন আখ, ধান, এগুলো C4 উদ্ভিদের মধ্যে পড়ছে কিন্তু। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মাথায় রাখবা যে C3 উদ্ভিদের মধ্যে পড়ছে কোনগুলো? আমজাম এগুলো, আর C4 এর মধ্যে পড়ছে আখ, ধান, এইগুলো। চলো শোষণটা আমরা আগামী দিন দেখে নেব। ঠিক আছে, এবার আমরা পদার্থবিদ্যার পরিমাপক পদ্ধতি এই টপিকটা থেকে বেশ কিছু তথ্য আমরা একটু আলোচনা করে নেব। দেখো এখানে সবার প্রথমে চলে আসি, মাথায় রাখবা যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় হলো প্রাকৃতিক রাশি। বোঝা গেল? কি বললাম? যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় হচ্ছে প্রাকৃতিক রাশি। এবার এই প্রাকৃতিক রাশি দুই প্রকার, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। দাদা স্কেলার রাশি কাকে বলে? দেখো এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় আসে। যে সকল প্রাকৃতিক রাশির কেবলমাত্র বা শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। কি বললাম? যেসব প্রাকৃতিক রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, ভর, ঘনত্ব, সময়, তাপমাত্রা, দ্রুতি, কার্য ইত্যাদি। ঠিক আছে, ভেক্টর রাশি কি? যেসব প্রাকৃতিক রাশির মান এবং দিক বা অভিমুখ দুটোই আছে, সেইটাই হলো ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ ইত্যাদি। বোঝা গেল বিষয়টা? দেখো এককটা কি মাথায় রাখবে? একক হচ্ছে কি? একক হচ্ছে কোনো একটা রাশির একটা নির্দিষ্ট পরিমাণকে সুবিধাজনক ধরে সেই রাশিটা পরিমাপ করা হয়, সেইটাই হচ্ছে ওই রাশির একক। বোঝা গেল বিষয়টা? এবার চলে আসি, দেখো প্রাথমিক একক বা মূল একক বিষয়টা দেখো। মাথায় রাখবা যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না, যে রাশিগুলির একক থেকে অন্য রাশির একক তৈরি করা হয়, তাদেরকে প্রাথমিক একক বা মূল একক বলা হয়। দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটি মাথায় রাখবে। প্রাথমিক একক অর্থাৎ মূল একক। লব্ধ একক কি? এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশিগুলো তৈরি করা হয়, তাদেরকে লব্ধ একক বলে। যেমন বেগের একক হলো লব্ধ একক। ঠিক আছে, বেগ রয়েছে, দ্রুতি, এই তোমার হচ্ছে হ্যাঁ দ্রুতি, ত্বরণ, মন্দন, বল। দেখো এখানে অনেকগুলো রয়েছে, এগুলো একটু মাথায় রাখবে। দ্রুতি, ত্বরণ, মন্দন, বল, ভরবেগ, কার্য, ঘনত্ব, ভার বা ওজন, চাপ, এগুলো সবই কিন্তু তোমার হচ্ছে কি একাধিক মূল এককের সাহায্যে গঠিত, তাই এদেরকে লব্ধ একক বলা হয়। সবগুলোই লব্ধ এককের উদাহরণ। এবার এখানে মাথায় রাখবে যে দেখো এসআই পদ্ধতি অর্থাৎ আন্তর্জাতিক একক পদ্ধতিতে 7টি রাশির একককে মূল একক হিসাবে ধরা হয়। সেই 7টি রাশিগুলো কি কি একটু দেখে নাও। মাথায় রাখবে দৈর্ঘ্যর একক হচ্ছে মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, তাপমাত্রা কেলভিন, তড়িৎ প্রবাহ মাথায় রাখবে অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এগুলো কিন্তু মাথায় রাখবে।
ঠিক আছে। আচ্ছা দেখো, ভৌত রাশির মাত্রা বিষয়টা কি, দেখো কোনো ভৌত রাশি যেভাবে দৈর্ঘ্য, ভর এবং সময়ের সাথে সম্পর্কযুক্ত ওই রাশিগুলোকেই মাত্রা বলা হয়। ঠিক আছে, এখানে সেটা মাথায় রাখবে। দেখো বেগের মাত্রা যদি জানতে চাই, তুমি মাথায় রাখবে বেগের মাত্রা হচ্ছে LT⁻⁻1। দেখো -1 দেওয়া হয়েছে মানে কি বোঝাচ্ছে, এল নিচে টি রয়েছে, নিচে যেটা থাকে সেটাকেই যদি সাইডে লিখতে হয় না, তাহলে সেটার তোমার হচ্ছে টু দি পাওয়ার -1 হয়ে যায় যদি একটা থাকে, আর দুটো থাকলে পরে টু দি পাওয়ার-2 হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো মাত্রাহীন ভৌত রাশি পরীক্ষায় জানতে চাইতে পারে যে আপেক্ষিক গুরুত্ব, এটা কিন্তু মাত্রাহীন ভৌত রাশি। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব মাথায় রাখবে। এবার চলে আসি, দেখো এখানে মাথায় রাখবে যে দৈর্ঘ্য পরিমাপ করা হয় কিসের সাহায্যে, সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপের জন্য সাধারণ স্কেল ব্যবহার করা হয়। এবার দেখো ভর, বস্তুর ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। কি বললাম, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা যে কোনো বস্তুর ভর মেপে থাকি বা পরিমাপ করে থাকি। এবার দেখো এটা মাথায় রাখবে যে ওজন বাক্সে যে বাটখারাগুলো কোন অনুপাতে রাখা হয়, 5:2:2:1 এই অনুপাতে রাখলে পরে সুবেদিটা ভালো, মানে সমস্ত মানের মানে সমস্ত মানটাই আর কি পরিমাপ করা যায়। তুমি জাস্ট এখানে মাথায় রাখবা যে ওজন বাক্সের বাটখারাগুলো 5:2:2:1 এই অনুপাতে রাখা হয়ে থাকে। এবার দেখো ভালো তুলাযন্ত্রের আবশ্যিক গুণগুলো কি কি মাথায় রাখবে। ভালো তুলাযন্ত্র অর্থাৎ সুবেদী তুলাযন্ত্রের আবশ্যিক গুণ হচ্ছে সুবেদী হতে হবে, নির্ভুল হতে হবে, দৃঢ় হতে হবে এবং সুস্থির হতে হবে। তাহলে আমি বলবো, মানে আমরা বলবো যে এগুলো কি সেই তুলাযন্ত্রটা বেশ ভালো, সব থেকে ভালো একটা তুলাযন্ত্র। কি কি হতে হবে মাথায় রাখবে, সুবেদী, নির্ভুল, দৃঢ়, সুস্থির। ঠিক আছে, চলে আসি। দেখো বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয় কিসের সাহায্যে, বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজনটা পরিমাপ করা হয়ে থাকে। চলে আসি এবার, দেখো এখানে এই লাইনটা মাথায় রাখবে যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। পরীক্ষা এমন আসবে, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ড্যাশ বলা হয়, ড্যাশে কিন্তু ঘনত্ব বসবে। মাথায় রাখবে ঘনত্ব সমান ভর বাই আয়তন। কি বললাম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবার দেখো স্টপ ওয়াচটা কি, মাথায় রাখবে পরীক্ষাগারে মানে সাঁতারে, দৌড় প্রতিযোগিতায় তোমার এই স্টপ ওয়াচটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখো পদার্থ শক্তি, পরবর্তী মানে টপিকটা দেখে নাও, পদার্থ শক্তি। মাথায় রাখবে ভর কি দাদা, কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ, কি বললাম, কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলা হয়। ঠিক আছে, ভর পরিমাপ করা আমরা তো দেখলাম সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়, আর ভর একটি স্কেলার রাশি। ভার বা ওজন কি দাদা, ভার হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকেই বস্তুর ভার বা ওজন বলে। আর এই ভার বা ওজন একটি ভেক্টর রাশি, আর এই ভার বা ওজন হচ্ছে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে, মাথায় রাখবে। দেখো অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা কিন্তু বেশ ভালো গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। অভিকর্ষ ত্বরণ দেখো ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে অথবা ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে অর্থাৎ নিচের দিকে কোনো বস্তুকে নিয়ে গেলে বস্তুর ওজন কী হবে, কমে যাবে। কি বললাম, অর্থাৎ মানে বিষয়টা বোঝো যে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ওপরে নিয়ে গেলে পরে তার অভিকর্ষ ত্বরণের মান কী হবে, কমে যাবে। অথবা ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে নিচের দিকে নিয়ে গেলেও কিন্তু তার অভিকর্ষজ ত্বরণের মানটা কমে যাবে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কি, শূন্য। ভূপৃষ্ঠে বস্তুর ওজন সর্বাধিক, ভূপৃষ্ঠে কোনো একটা বস্তুর ওজন কিন্তু সর্বাধিক থাকে। এবার তার সাথে মাথায় রাখবা, দেখো যে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে কোনো বস্তুকে নিয়ে গেলে বস্তুটির ওজন বাড়বে। মানে কি, মানে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কিন্তু কম, সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে থেকে যদি কোনো বস্তুকে আমরা মেরু অঞ্চলের দিকে নিয়ে যাই তাহলে তার ওজনটা বেড়ে যাবে। মানে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের কোনো বস্তুকে নিয়ে গেলে ওজনটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এই এক একটা পয়েন্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখো চাঁদের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 1/6, মানে 6/1 মানে বিষয়টা কি, পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 60 কেজি হয়, চাঁদে নিয়ে গেলে সেই বস্তুর ওজন হয়ে যাবে 10 কেজি। ঠিক আছে, মানে কি 6/1 হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে, মানে 6 দিয়ে ভাগ করলেই তুমি বলতে পারবা যে কতটা হবে। যদি বলে চাঁদে কোনো বস্তুর ওজন ধরো বললো 5 কেজি,
5 কেজি হচ্ছে চাঁদে কোনো বস্তুর ওজন। তাহলে সেই বস্তুটাকেই যদি পৃথিবীতে নিয়ে আসা হয় তাহলে তার ওজন হয়ে যাবে 30 কেজি। বুঝতে পারলে? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এবার এই পয়েন্টটা মাথায় রাখো যে কোনো কারণে জি এর মান, অভিকর্ষীয় ত্বরণের মান 0 হলে বস্তুর ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু বস্তুর ভার বা ওজন 0 হয়ে যাবে। কি বললাম? কোনো কারণে জি এর মান 0 হলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, ভার বা ওজনটা 0 হয়ে যাবে। দেখো এখানে মাথায় রাখবে ভরের নিত্যতার সূত্রটা কি বলছে, মাথায় রাখবে জড় পদার্থ অবিনশ্বর, এর সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে এই তথ্যটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে ভরের নিত্যতার সূত্র, ভর যে তোমার হচ্ছে অবিনশ্বর, যেটা ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এটা আমরা নিম্নের কোন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি? পার্টিংটনের মোমবাতি দহন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি, ম্যাগনেসিয়ামের দহন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি, লোহায় মরিচা ধরা, ন্যাপথলিনকে খোলা বাতাসে রেখে দিলে তা ক্রমশ কি হয়, তার কি হয়, মানে ক্রমশ কমতে থাকে। এগুলো কিন্তু দেখো ভরের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, দেখো চলে আসি, দেখো শক্তি কি দাদা? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। নানা রকমের শক্তি রয়েছে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। ঠিক আছে, অনেক রকমের মানে নানা রকমের শক্তি রয়েছে। এবার এই শক্তির রূপান্তরটা দেখো, স্থিতি শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তর হচ্ছে কিভাবে? কোন একটা বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে মানে কোনো উঁচু স্থানে যদি রেখে দাও, সেটা স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ স্থিতি শক্তি সেখানে কাজ করছে। এবার সেটাকে যদি উঁচু স্থান থেকে তুমি নিচে ফেলে দাও, তাহলে নিচে যে পড়ছে তখন সেটা কোন শক্তি কাজে লাগাচ্ছে? গতিশক্তি হিসাবে কাজে লাগছে। বুঝতে পারলে বিষয়টা? এবার দেখো যান্ত্রিক শক্তি থেকে অন্যান্য যে সমস্ত শক্তিতে পরিণত করা যায়, যেমন হাতে হাত ঘষলে হাত গরম হয়ে যায়, তারপরে তারপুন দিয়ে লোহা ছিদ্র করলে পরে কি হয়, তাপ উৎপন্ন হয়। এটা কি হচ্ছে? যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হচ্ছে। বোঝা গেল? ছুরি কাঁচিতে শান দেওয়ার সময় আগুনের ফুলকা বেরোয়, সেটা যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তিতে পরিণত হচ্ছে। বুঝতে পারছো? দেখো কাঁসার থাল বা কোনো একটা থাল যদি হাতের থেকে পড়ে যায়, তাহলে যে শব্দটা তৈরি হচ্ছে, তাহলে কি যান্ত্রিক শক্তি থেকে সেটা শব্দ শক্তিতে পরিণত হচ্ছে। ডায়নামোতে তারের কুণ্ডলী, এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে যে মানে ডায়নামোতে যে তারের কুণ্ডলীটা, সেটা চুম্বক ক্ষেত্রে ঘুরিয়ে তড়িৎ উৎপন্ন করা হচ্ছে, তাহলে সেটা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই মানে তথ্যগুলো কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, এই যে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়, এগুলো কিন্তু উদাহরণ হিসেবে দিয়ে দেবে। ধরো পরীক্ষায় বললো যে কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করা হচ্ছে, যার সাহায্যে ইঞ্জিন চালানো হচ্ছে, এটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর? এটা তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। বুঝতে পারলে বিষয়টা? তারপরে সরু প্লাটিনাম তারকে খুব উত্তপ্ত করলে উজ্জ্বল আলো দেয়, এটাও তাপ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। দেখো তুমি কি করে বুঝবা? সরু প্লাটিনাম তার যেটাকে খুব উত্তপ্ত করলা মানে তাপ দিলা, তাহলে তাপ থেকে কিসে যাচ্ছে? উত্তপ্ত করলা, আলো দিচ্ছে, তাপ থেকে আলোই যাচ্ছে। মানে প্রশ্ন দিলে না, তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে নিশ্চয়ই তুমি সেটা ধরতে পারবে। যেমন এটা যদি বলি কয়লা পুড়ালাম, তারপর পোড়াতে গেলে তো তাপ দিতে হচ্ছে, তাহলে তাপ শক্তি থেকে কিসে যাচ্ছে? ইঞ্জিন চলছে, একটা যন্ত্র, যান্ত্রিকে পরিণত হচ্ছে। বুঝতে পারছো? মানে প্রশ্ন পড়ার সাথে তোমাকে এগুলো বুঝতে হবে। বিষয়টা বুঝতে পারলে কিন্তু তুমি প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন মানে কি বলবো আর কি, মুখস্থ রাখার প্রয়োজন নেই। তুমি বুঝতে পারলে অবশ্যই যেরকম ঘুরিয়েই দিক না কেন অ্যান্সার করতে পারবা। দেখো আলোক শক্তি থেকে অন্যান্য শক্তি, যেমন ফটোগ্রাফি ফিল্মে আর উপর আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাহলে এটা কি হচ্ছে? আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? তারপরে ফটো ইলেকট্রিক কোষে আলো পড়লে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এটা আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো তড়িৎ শক্তি থেকে অন্যান্য শক্তি, যেমন দেখো বৈদ্যুতিক পাখা শক্তি মানে তড়িৎ শক্তির সাহায্যে ঘোরে, তাই না? তাহলে এটা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে যাচ্ছে। বৈদ্যুতিক হিটার, তাই না? তড়িৎ দিলাম, তাপ উৎপন্ন হলো, তড়িৎ থেকে তাপ শক্তি। তারপরে বৈদ্যুতিক বাল্ব, তড়িৎ দিলাম, আলো দিল, অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ থেকে আলোক শক্তিতে পরিণত হচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? এইভাবে তুমি তথ্যগুলো মাথায় বা খুবই সহজ জিনিস, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, শব্দ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর, রাসায়নিক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর, পারমাণবিক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর, এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, চলো এখান থেকে আর গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে এইটা মাথায় রাখবা, এই তথ্যটা মাথায় রাখবা, ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। ই বলে তো তোমাকে এনার্জি আর শক্তি আর কি। ঠিক আছে, ই মানে এনার্জি আর কি শক্তি।
এম মানে তো ভর বোঝায়, মাস মানে ভর, আর সি মানে কি বোঝায়, সি মানে শূন্যের মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, এইগুলো দিয়ে মানে তোমার প্রশ্ন দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, কিন্তু সেরকম টাইপের প্রশ্ন হয়তো নাও দিতে পারে তোমার WBA-KP জন্য। তুমি জাস্ট মাথায় রাখবে E ইজিক্যাল টু mc²। ঠিক আছে, যেখানে ই হচ্ছে এনার্জি অর্থাৎ শক্তি, এম মানে ভর, আর সি মানে শূন্যের আলো মানে শূন্যের মাধ্যমে আলোর গতিবেগ। পরীক্ষায় যদি আসে তোমার শূন্যের মাধ্যমে আলোর গতিবেগ দিয়ে দেবে। ঠিক আছে, শুধু এই তথ্যটা মাথায় রাখবে। আর এখানে এই তথ্যটা দেখো, এই তথ্যটা মাথায় রাখবে যে বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব। তাহলে আপেক্ষিক তত্ত্বটা কার? বিজ্ঞানী আইনস্টাইনের। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা, বেশ ভালো একটা তথ্য। চলো মোটামুটি আমরা আজকে সায়েন্সের ক্লাসটা করে নেব। এবার দেখো আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে হচ্ছে এই যে আমি যে টপিকগুলো 3টে করালাম এর উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন রেখেছি। এবার সেই প্রশ্নগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু চটপট পড়ে নিবা। ঠিক আছে, চলো ম্যাথটা দেখে নিই। তো ম্যাথের থেকে এবার আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরার পার্ট 2টা দেখে নেব। দেখো আগের দিন পার্ট 1-এ কিন্তু আমি বেশ কিছু প্রশ্নের সাহায্যে কনসেপ্টটা তোমাকে ধরিয়ে দিয়েছি। আর আজকে আমরা 2018 থেকে 23 পর্যন্ত যতগুলো পুলিশ এক্সাম হয়েছিল সেখান থেকে আমি মোটমাট 21টা প্রিভিয়াস এর প্রশ্ন পেয়েছি, সেগুলোই তোমাদের মাঝে তুলে দিয়েছি। এগুলো একটু আলোচনা করো। দেখো তোমরা যারা আমার সঙ্গে জুড়ে আছো টেলিগ্রামে, তোমাদের বলবো আগে টেলিগ্রামে থেকে তুমি এই প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করে নাও, তারপরে যেটা বেঁধে যাবে সেইটা এসে এখান থেকে চট করে দেখে নিবা। বোঝা গেল? দেখো প্রথম প্রশ্ন কি বলছে, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? কি করবা? আমি এই টাইপের প্রশ্ন কিন্তু দেখো 100 ম্যাথ শর্ট ট্রিক্সের ক্লাসে করিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে বলবা এখানে 20টা কি দেওয়া আছে, 20% মানে 20/100 কি হয়েছে, হ্রাস হয়েছে। হ্রাস মানে কম অর্থাৎ বিয়োগ চিহ্ন। ব্যাস এইটাই কাটাকাটি করো। একটু কাটাকাটি করলে তুমি বলবা 1/5 হচ্ছে। এবার যেটা আমাদের উত্তর হবে কি করবা, এটা তো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের ওপরে যা আছে সেটা তো তোমার বসবেই। এবার নিচে কি বসবে সেটা ডিপেন্ড করবে এই চিহ্নের উপর নির্ভর করে। এখানে মাইনাস চিহ্ন থাকলে এই ভগ্নাংশের লব আর হরের বিয়োগ করে বসাবা, প্লাস চিহ্ন থাকলে এই দুটো যোগ করে নিচে বসাতে হতো। যেহেতু মাইনাস রয়েছে এই দুটো বিয়োগ করে তুমি বলবা 4 হবে, শতকরায় কত মানে 100 দিয়ে গুণ, এইটুকুই আর কিচ্ছু না। 4 দিয়ে কাটলে 25% কি হবে, বৃদ্ধি করতে হবে। অপশান দেখো না 3-এই রয়েছে। বলছে দেখো পরে প্রশ্নটা বলছে কোনো টাকার 12% হলো 63, তাই তো বস? এবার এটাকে একটু ঝেপে দাও, আগে এইটুকু তো তুমি ক্যালকুলেশন করে আগে টাকাটা বার করো। দেখো এখানে তুমি যদি 4 দিয়ে কাটো 3, আর 4 25 100, 3 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে 21। দেখো 25 আর 21 গুণ করলে পরে x সমান আমরা পেয়ে যাব কত, 25 দুগুণী 50 মানে 500, 25 ওকে 525, 525 পেয়ে গেলাম টাকাটা। এবার বলছে ওই টাকার মানে এই টাকাটার 40% কত, এই টাকাটার 40% কত? এই 0 বাদ দিয়ে দিলে 2 দিয়ে কাটলে ওপরে 2, এখানে 5 দিয়ে এটাকে কাটলে 105 হচ্ছে। 105 দুগুণী 210 টাকা। অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলে আসি দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তিত হবে? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা এই 100 ম্যাথ শর্ট ট্রিক্সের ক্লাসে তোমাকে দেখিয়ে দিয়েছিলাম। কি করবা, সঙ্গে সঙ্গে এখানে সূত্র মাথায় রাখবা, যে প্রথমে বাড়ছে কমছে মানে বৃদ্ধি হ্রাস বা হ্রাস বৃদ্ধি বললে কি হয়, a-b ইন্টু -ab/100। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কখন, যখন একটা বৃদ্ধি থাকবে একটা হ্রাস থাকবে, বা একটা হ্রাস থাকবে একটা বৃদ্ধি থাকবে, সেই সময়। a সমান যে কোনো এই প্রথমটা দৈর্ঘ্যটাই ধরো 15 বিয়োগ পরে 15, ab হলো মাইনাস তোমার হচ্ছে 15 ইন্টু 15/100। ব্যাস এইটুকু কাটাকাটি করলে পরে সঠিক উত্তর চলে যাবে। দেখো এখানে তো কিছুই থাকছে না, এখানে মাইনাস চিহ্ন থাকছে। এটাকে তুমি যদি 5 দিয়ে কাটো ওপরে 3, আর 5 কুড়ি 100, আবার 5 দিয়ে কাটলে 3, নিচে 4, তাহলে ওপরে 9 আর নিচে 4। এত মাইনাস আছে যেহেতু, তাহলে হ্রাসে উত্তর হবে। দেখো এটাকে তুমি ভাগ করলে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, আর উপরে 1 আর নিচে 4, এত % হ্রাস। মাইনাস আছে হ্রাস হবে, প্লাস চিহ্ন থাকলে বৃদ্ধি হতো। অপশান 2 এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা কি বলছে, যদি এ এর 90% সমান বি এর 30%
এবং বি এ এর এত পার্সেন্ট হয়, এবং এর সাথে আবার রয়েছে ওটা, সেটা পরে দেখছি, চলো অসুবিধা না, আগে এ বি তো বার করে নিই, তারপরে ওটা দেখছি। দেখো তাহলে এখানে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 100 বাদ হয়ে গেল, 30 দিয়ে যদি এটাকে কাটো, এখানে 1 হচ্ছে আর এখানে 3 হচ্ছে, মানে 3a ইজিক্যাল টু 1b। তাহলে a বাই বি সমান সঙ্গে সঙ্গে বলবা 1/3, মানে a যদি 1 হয় b হবে 3। তাহলে বলছে b সমান a এর এত হয়, b কত 3 সমান এ কত 1 এর 2 ইন্টু x%, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না, x এর মান বার করতে বলেছে। দেখো সঙ্গে সঙ্গে বজ্র গুণন করলে এদিকে হয়ে যাচ্ছে 300 সমান হচ্ছে 2x। তাহলে এক্সটা এসে গুণ সম্পর্কে 2 দিয়ে এটাকে কাটলে পরে 150 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। x সমান কি হচ্ছে, x সমান আমাদের 150 হয়ে যাচ্ছে। দেখো অপশানে কোথায় রয়েছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা, এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন। বলছে √2x এর 5% সমান, এটা হলে x এর মান কত, সিম্পল। দেখো 2x এর 5% সমান 0.01। দেখো এই রুটটা নিয়েই হচ্ছে সমস্যা, তাই না বস? এই রুটটা তুমি যদি তুলতে চাও তাহলে স্কোয়ার করো, রুট উঠে যাবে, আর সমান চিহ্নর একদিকে যা করবে অপর দিকেও তাই করতে হবে। তাহলে এই স্কোয়ারের জন্য রুটটা উঠে গিয়ে শুধু হবে 2x ইন্টু 5-এর হয়ে স্কোয়ার 25 হয়ে যাবে, আর নিচে 102 বার হয়ে যাবে, মানে 100-র স্কোয়ার হয়ে যাবে। 102 বার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানেও স্কোয়ার করলে দেখো 0.01 ইন্টু 0.01, তাই না? স্কোয়ার মানে কি, সেইটাই 2 বার গুণ করলে পরে চলে আসবে সেটা, মানে সেটার সাথে সেটাই গুণ করলে পরে স্কোয়ার চলে আসে, জানোই তো। এবার দেখো এই দশমিক তুললে পরে নিচে 100, এখানেও দশমিক তুললে পরে নিচে 100, এই 100 এই 100 কেটে গিয়ে শুধু থাকবে 25 দুগুণে 50x, 50x ইজিক্যাল টু 1 আর 1 গুণ করলে 1ই হয়। তাহলে দেখো 1কে 50 দিয়ে তুমি যদি ভাগ করো, শুধু আমাদের x এর মান জানতে চেয়েছে, 50 দিয়ে যদি 1কে তুমি ভাগ করো, দশমিকের জন্য 0 হলো না, যাবে না, আবার 0 নিয়ে 0, 2 দিলে পরেই 50 দুগুণে 100, অর্থাৎ 0.02 অর্থাৎ 0.02 আমাদের সঠিক উত্তর, তাই না বস? দেখো অপশানে আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। এবার তুমি দাদা এখানে দেখো এতটা তুমি যদি ক্যালকুলেশন না করতে চাও, তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারো। দেখো সঙ্গে সঙ্গে ডিজিট সাম যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, সঙ্গে সঙ্গে কি করবা, সঙ্গে সঙ্গে তুমি এটুকুর স্কোয়ার করবা আর এপাশেও স্কোয়ার করবা, তাহলে বলবা এদিকে 2x ইন্টু 25 সমান সমান, এটা যাই হোক মানে দুবার গুণ করে সেই 1 আর 1 গুণ করলে একই আসে, কারণ আমরা ডিজিট সামের ক্ষেত্রে দশমিক পার্সেন্টেজ এর কোনো ভ্যালুই নেই। তাহলে এখানে তুমি বলবা দাদা 2 ইন্টু এক্স, মানে 2x মানে 2 ইন্টু এক্স, আর এদিকে ইন্টু 7 সমান 1। তাহলে 7 দুগুণে 14, 14 মানে 5, 5-এর সাথে এমন কি এক্স সমান কি রাখবা, যেটা গুণ করলে 1 চলে আসে, সঙ্গে সঙ্গে বলবা দাদা এক্স সমান 2 রাখতে হবে, তবেই তো 5 দুগুণে 10, 10 মানে অঙ্কের যোগফল 1, 1 এপাশে ওপাশেও 1। এবার তো ঠিক আছে, সমান চিহ্ন তখনই বসাতে পারি যখন দুপাশে সমান, তাহলে পরে আমাদের রাখতে হবে এক্স এর মান 2। দেখো অপশানগুলো দেখলে সঙ্গে সঙ্গে বলবো অপশান 3 আমাদের সঠিক উত্তর। ডিজিট সামও তুমি অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেইটাই করবা। দেখো কোনো সংখ্যার কোনো সংখ্যার 35% যদি এত হয়, কত হয়, এই যে হয়, কত হয়, হয় হলো কত 91, তাই না? তবে সংখ্যাটি কত, দেখো সিম্পল, তুমি যদি এখানে কাটো, দেখো 5 দিয়ে কাটলে 7 হচ্ছে, আর 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে হচ্ছে 5, আর কত হচ্ছে দেখো তো, আর 5 দিয়ে যাচ্ছে না, তাই না? সরি 5 দিয়ে কাটলাম কেন, 7 দিয়ে কাটতে হবে, 1 মিনিট মুছেও ফেললাম, চলো অসুবিধা নেই। এক্স এর 35/100 ইন্টু ইন্টু 9, যদি হয় বলেছে তাহলে 91। দেখো 5 দিয়ে তুমি যদি কাটো, 5 দিয়ে ওপর নিচে কাটা যাচ্ছে, 7 হচ্ছে এখানে, আর এখানে তোমার হচ্ছে কত 20 হচ্ছে। 7 দিয়ে তুমি যদি 7 রং 91, 13 হচ্ছে, 13 আর 20 গুণ করলে 13 দুগুণে 26, অর্থাৎ 260 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে, শুধু কাটাকাটিটা একটু নিজে ভালো করে দেখে করে নিবা। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়, মানে বিষয়টা কি একটু বোঝো। বলছে কোনো সংখ্যা, আমরা সংখ্যাটা থোড়িই জানি, সংখ্যাটা ধরলাম এক্স, বলছে সংখ্যা হতে, হতে মানে থেকে, তাহার, তাহার মানে কাহার, এই সংখ্যার, কার, সংখ্যার 40%
বিয়োগ করলে, তাই এখানে বিয়োগ চিহ্নটা বসলো। বিষয়টা বুঝতে পারলে? মানে এই একটা সংখ্যা, সেই সংখ্যাটা থেকেই যদি তার 40% বাদ দিই, বাদ দিলে নাকি ওরা বলছে 300 হবে। ব্যাস এইটুকুই ছিল। বলছে সংখ্যাটি কত, মানে এই তোমার এক্সের মানটা জানতে চেয়েছে। সঙ্গে সঙ্গে তুমি দেখো এটাকে একটু কেটে ছোট করে নাও। ছোট করে নিলে দেখো ওপরে কাটা যাচ্ছে, অবশ্য তোমার না কাটলেও হবে। নিচে থাকছে 10, আর এটা গুণ করলে 10x মাইনাস এখানে থাকছে 4x, এইটা সমানই 300, তাই তো বস? বজ্রগুণন করলে ওপাশে 3000 হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে কত 6x। বিষয়টা বুঝতে পারছো? 6x সমান যদি 3000 হয়, তাহলে x এর মান সঙ্গে সঙ্গে কেটে বলবা 5 ছক 30, 2 শূন্য 500। অপশান 1 আমাদের সঠিক উত্তর। ডিজিট সামও তুমি অ্যাপ্লাই করতে পারতে, কোনো সমস্যা নেই। দেখো বলছে কি যে একটি সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করলে, তাহলে যোগ করলে হচ্ছে কত? যোগফল 75 হচ্ছে। সংখ্যাটি কত, মানে এক্স এর মানটা আমাদের বার করতে হবে। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এটাকে একটু কেটে ছোট করে নিতে পারো তুমি। এখানে 1 হচ্ছে ওপরে, আর নিচে 4, তাই না বস? এখানে কেটে ছোট করে নিলে দেখো, তাহলে এখানে থাকছে কত 45, এদিকে যোগ চিহ্ন, এদিকে থাকছে হচ্ছে কত তোমার উপরে এক্স বাই নিচে 4, এটা সমান এখানে থাকছে 75। দেখো এটা যোগ চিহ্ন যোগ হিসাবে এপাশে রয়েছে, ওপাশে গিয়ে তুমি ঝেড়ে দাও, বিয়োগ করে দাও, তাহলে x/4 সমান তুমি বলবা দাদা 30 হচ্ছে, তাই তো? তাহলে 30 যদি হয়, তাহলে x সমান কি হবে দেখো, কিছু নেই মানে নিচে 1 বজ্র গুণন করে দাও, তাহলে শুধু x সমান দাঁড়াচ্ছে 120। খুব সহজেই তুমি করে নিতে পারবে। অপশান 2 এখানে সঠিক উত্তর। চলো বলছে, দেখো যে কি বলছে পরে প্রশ্নটা। বলছে এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, বেশ ভালো কথা। সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকে। মানে তুমি এখানে কি বুঝলে? এখানে এটাই বোঝা গেল যে আপেল বিক্রেতার কাছে যা আপেল ছিল তার 40% বিক্রি করে দিয়েছে, আর বাকি রয়ে গেছে 30টা আপেল, মানে 60% আপেল রয়ে গেছে। এই 60% যদি তোমার 30 হয়, 1% সমান কত, আর 100-এ কত, তাহলে সম্পূর্ণটা বেরিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে? সঙ্গে সঙ্গে তুমি কেটে দিয়ে বলবা, এখানে কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে 50, মানে প্রথমে তার কাছে 50টি আপেল ছিল। খুব সহজেই তুমি অ্যান্সারটা করতে পারবে। অপশান 4 সঠিক উত্তর। দেখো পরে প্রশ্ন কি বলছে। বলছে যে কোনো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পান, ওই নির্বাচনে 6 ভাগের 1 ভাগ অংশ ভোট বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। যদি মোট ভোটের সংখ্যা 600 হয়, তাহলে অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল? দেখো মোট ভোট কত, মোট ভোট অঙ্ক বুঝতে হবে। মোট ভোটের সংখ্যা হচ্ছে 600, এবার এই 600-র 6 ভাগের 1 ভাগ বাতিল করা হয়েছে, তাহলে 600-র 6 ভাগের 1 ভাগ তুমি সঙ্গে সঙ্গে বলবা 100। 600-র মধ্যে 100 বাদ হয়ে গেছে, অর্থাৎ 500 ভোট নিয়ে খেলা হয়েছে। কত ভোট নিয়ে খেলা হয়েছে? 500। এবার এই 500 ভোটের, এটাই তো বৈধ ভোট, 500 ভোটটাই তো বৈধ ভোট। এবার এই 500 ভোটের মধ্যে 60% একজন পায়, তাহলে 500-র 60% তুমি যদি বার করো, সঙ্গে সঙ্গে বলবা 5 ছক 30, 300 ভোট পেয়েছে একজন। অন্য প্রার্থী কত ভোট পেয়েছে তাহলে? 500-র মধ্যে 200 ভোট পেয়েছে অন্য প্রার্থী, সেটাই তো আমাদের জানতে চেয়েছে যে 200। অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। এটা হচ্ছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রশ্ন। বলছে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন শিক্ষার্থীর মধ্যে 15% বিজ্ঞান বিভাগে অন্তর্গত, মোট 66 জন কলা বিভাগে অন্তর্গত, কত শতাংশ বাণিজ্য বিভাগে শিক্ষার্থী রয়েছে? ভালো করে বুঝবে। দেখো দেখো বিদ্যালয়ে 3টে বিষয় রয়েছে, বিজ্ঞান, বাণিজ্য, কলা, আর 3টে বিষয়ে মোট 120 জন শিক্ষার্থী। তার মধ্যে 15% রয়েছে বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তাহলে সঙ্গে সঙ্গে তুমি 120-র 15% যেটা হবে, সেইটা যে ছাত্রটা বেরোবে সেটা তুমি বলবা তারা বিজ্ঞানে পড়ে কেবল। দেখো একটা শূন্য কাটলে 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, 3 হচ্ছে, এখানে কাটলে 6, 18। তার মানে 18 জন শিক্ষার্থী যারা বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের সঙ্গে যুক্ত। বিষয়টা বুঝতে পারলে? আর ওরা বলেই দিয়েছে যে 66 জন কলা বিভাগের সঙ্গে যুক্ত, তাহলে 18 জন বিজ্ঞানে, 66 জন কলা বিভাগে, যোগ করলে সঙ্গে সঙ্গে বলবা 60, 70, আর এদিকে হচ্ছে 14, মানে 84 জন এমন স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছে যারা বিজ্ঞান আর কলায় রয়েছে। তাহলে 120 তো টোটালে ছিল। বাণিজ্যে কত হবে? সঙ্গে সঙ্গে 120 থেকে তুমি যদি 84 বাদ দাও, কত থাকে বলো? 6 আর এদিকে 3, 36 জন শিক্ষার্থী রয়েছে যারা
বাণিজ্য বিভাগের সঙ্গে যুক্ত। আর অনেকে 36 অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কিন্তু 36 অ্যান্সার করলে হবে না। আমাদের জানতে চেয়েছে কত শতাংশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে। দেখো টোটাল শিক্ষার্থী 120 জন, তার মধ্যে 36 জন রয়েছে কেবল বাণিজ্য বিভাগে। শতকরায় চেয়েছে, তাই 100 দিয়ে গুণ করব। এই একটা শূন্য কেটে দিয়ে 12 দিয়ে কাটলে 3, 12 36, 3 10 30%। বিষয়টা বুঝতে পারলে অনেকেই কিন্তু 36 করে দিয়ে চলে আসবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হবে। দেখো পরে প্রশ্নটা কি বলছে, বলছে রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি। শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা কত শতাংশ, মানে শতকরা কত কম। দেখো সিম্পল, সেই একই টাইপের প্রশ্ন। 20% মানে নিচে 100, কি এটা বেশি না কম? বেশি, তাই এখানে যোগ চিহ্ন দেবো। এটা কাটলে ছোট করলে পরে তুমি সঙ্গে সঙ্গে বলবা 1/5 হচ্ছে, এটা বেশি তাই যোগ চিহ্ন। তাহলে যেটা উত্তরে বেরোবে সেক্ষেত্রে কি করব, সব সময় সর্বদা ভগ্নাংশের ওপরে যেটা থাকবে সেটা তো বসিয়ে দেবো। এই সামনে যদি যোগ চিহ্ন থাকে তাহলে এই দুটো যোগ করে নিচে বসাবো এখানে, আর যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে এই দুটো বিয়োগ করে নিচে বসাবো। যেহেতু যোগ রয়েছে 6 হবে, আর শতকরায় তাই 100 দিয়ে গুণ। দেখো 100/6, 100/6 মানে তুমি বলবা 16 পূর্ণ 2/3%। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে দেখো সেম টাইপের প্রশ্ন। তেলের দাম এত % বৃদ্ধি পেয়েছে, ব্যয় অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হ্রাস করতে হবে। দেখো সিপিআর কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও, ঠিক আছে। সিপিআর কনসেপ্ট দিয়েও কিন্তু এগুলো তুমি খুব সহজে সমাধান করতে পারো। সিপিআর বলে দুখানা ভ্যালু দেয়, একটা হচ্ছে বাড়ার ভ্যালু আর একটা হচ্ছে কমার ভ্যালু, ঠিক আছে। সিপিআরে বাড়ার ভ্যালু সবসময় x+y হয়, আর কমার ভ্যালু হয় x/x+y। কি বললাম, বাড়ার ভ্যালু বৃদ্ধির ভ্যালুটা হয় x/y, আর কমার ভ্যালুটা হয় x/x+y। তাহলে এখানে বলছে বৃদ্ধি 25% মানে কি বলবা 1/4। এটা যদি বাড়ার ভ্যালু হয়, কমার ভ্যালু হবে 1/5 হবে, তাই না। 1/5 হলো কি করতে, দেখো x = 1, y = 4, তাহলে x = 1 আর x+y = 4 রেখে 5, তাহলে এই 1/5 মানে সঙ্গে সঙ্গে বলবা 20%। অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো মানে অঙ্ক সমাধান করা সেটা নিজের উপর ডিপেন্ড করে তুমি কোন প্রসেসে যাবা, অথবা এই অঙ্কটা তুমি ওই যে একদম সিম্পল যে নিয়মে আমি যেটা দেখালাম সেইটাই করতে পারতে। বৃদ্ধি প্লাস চিহ্ন 25% মানে 25/100, কাটলে পরে 1/4, ওপরে তো 1 হবে। এবার যোগ চিহ্ন আছে, এইগুলো যোগ করে নিচে বসাবো ইন্টু 100, ব্যাস সিম্পল 20%। যেটা খুশি। চলো বলছে কত টাকার, টাকাটা আমরা ধরেই জানি x টাকার 60%, বলছে 90 টাকার 83 পূর্ণ 1/3%। মানে দেখো তুমি কি করবা, বজ্রযোগ এইভাবে গুণ করে উপরটা যোগ, মানে 3 3 9, আর একে 10 0 হাতে 1, আর এদিকে হচ্ছে 3 8 24, আর একে 25, মানে 250/3। এত পার্সেন্ট আছে, তাই নিচে 100 গুণ দিয়ে, তাই না বস। এত এর সমান, তাই এখানে সমান চিহ্ন দিয়ে দিবা। দেখো সঙ্গে সঙ্গে তুমি যদি কাটো, এই 100 100 ঝেপে বেরিয়ে গেল, 3 দিয়ে এটাকে কাটলে 30 হচ্ছে, 30 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2 হচ্ছে, 2 দিয়ে যদি তুমি 250-কে কাটো 150 হচ্ছে। এই সরি 150 বলছি কেন, তোমার হচ্ছে 125 হচ্ছে, সরি, ঠিক আছে। এক্স এর মান আমরা কি পেলাম, 125 পেলাম। আমাদের সঠিক উত্তর অপশান 2 হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে চলো দেখো, বলছে একটি বইয়ের প্রাথমিক মূল্য, মানে প্রথমে বইটা কিনেছিল 1250 টাকায়, পরপর 3 বার বইটির মূল্য 10%, 20%, 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য মানে ফলস্বরূপ বইটার দাম কত দাঁড়ালো। দেখো খুব ভালোভাবে বুঝবা। বইটা প্রথমে দাম ছিল 1250, ঠিক আছে, ভালো কথা। বলছে পরপর 3 বার বইটির মূল্য কমেছে, প্রথমে 10%, মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 10% মানে 1/10, মানে 10 টাকা যদি দাম থাকতো 1 টাকা কমে গিয়ে 9 টাকা হয়েছে। বিষয়টা বুঝতে পারলে। 20% মানে কত দাদা, 20% মানে তুমি তো জানোই যে 20% মানে হয় 1/5, আমি তবুও এখানে করিয়ে দিচ্ছি। মানে 5 যদি পরের বার কি হয়েছে, 5-এ 1 কমেছে মানে 4 হয়েছে, ঠিক আছে, মানে 5 টাকায় 4 টাকা কমেছে। এবার ধরে নিবা তুমি। তারপরে 40% কমেছে, 40% মানে কত দাদা, 4 তুমি সঙ্গে সঙ্গে বলবা যে 40/100, তুমি এইভাবে করে নাও। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যে 2/5, মানে 5-এ 2 কমেছে, 5-এ 2 কমেছে অর্থাৎ 3 হয়েছে। তাহলে এ পাশটা কি বেরোলো আর এ পাশটা কি বেরোলো, এ পাশটা বেরোলো হচ্ছে
মূল্য বা বইটার প্রাথমিক মূল্যটা, আর এই পাশে বেরোবে সবসময় ফলস্বরূপ মূল্য। ঠিক আছে, তা দেখো প্রাথমিক মূল্য এইদিকে কত হচ্ছে, তুমি গুণ করলে 5 × 5 = 25, 25 দুগুণই হচ্ছে 25 × 10 = 250। একটু লিখছি বুঝে নাও। 250 টাকা যদি প্রাথমিক মূল্য হয়, সেক্ষেত্রে আমরা দেখলাম এই পার্সেন্টেজগুলো খাটালে পরে ফলস্বরূপ পাওয়া যায় কত, তুমি বলবা যে 4 নং 36, 3 36 কত, 108, 3 36 108, মানে 250 টাকা যদি প্রাথমিক মূল্য হয়, সেক্ষেত্রে ফলস্বরূপ 108 টাকা হচ্ছে, কিন্তু ওরা বলছে 250 না, টাকাটা হচ্ছে 1250। 250-র সাথে কত গুণ করলে 1250 হয়, 5 × 25 = 125, মানে 5 গুণ করলে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এর সঙ্গে তুমি 5 গুণ করে সঠিক উত্তর বলবে। 5 × 8 = 40, 5 অক্ষে 5, 540 টাকা ফলস্বরূপ পাওয়া যাবে 1250 টাকার। দেখো একটু ঘিজিমিজি হয়ে গেল না? কিন্তু তুমি কি বুঝতে পারলে? আমি কি তোমাকে এই প্রশ্নটা বোঝাতে পারলাম? যদি কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবা। আমি সবসময় তোমাদের জন্য রয়েছি। কে কী ভাবলো না ভাবলো তাতে আমি কিচ্ছু মনে করি না, কে কী বললো না বললো আমি সেদিকেও কান দিই না। ঠিক আছে, তোমরা যারা আমাকে মানে পছন্দ করো, আমার কাছে আমার সঙ্গে জুড়ে রয়েছো, পড়ছো, আমি তোমাদের জন্য খাটবো। ঠিক আছে, তোমাদের জন্য দেখো বস, একটা কথা আমি বলি, মানে মনে খুব খারাপ লাগে তোমাদের জন্য। দেখো আমি তো, তুমি তো বুঝতেই পারছো আমি কোনো হাইফাই বড় কোনো টিচারও না, বড় কোনো ইউটিউবারও না, তুমি যেটাই আমাকে ধরো না কেন। ঠিক আছে, এবার আমি কিন্তু সমস্ত কিছু পিডিএফ মানে নিজে হাতে তৈরি করি, নিজে হাতে বাছাই করে নিজে লিখি, নিজে ভিডিও করি, এবং সেগুলো একটা মাত্র ফোনের মাধ্যমে সব কিছু করে নিয়ে সেগুলো আবার তোমাদের মাঝে আমি দিয়ে থাকি। তাহলে বড় তোমাদের জন্য কিন্তু আমি পার ডে প্রায় 10 থেকে 12 ঘন্টা করে খাটি। ঠিক আছে, তোমাদের জন্য। এবার তারপরেও তোমাদের মন পাই না, মানে অনেকে অনেক রকমের নানা রকমের কথা বলো। ঠিক আছে, যাই হোক, আর মানে কি বলবো, হয়তো অনেকের কাছে খারাপ এই জন্যই আমি হয়ে গেছি যে তোমাদের, দেখো এতদিন তোমাদেরকে আমি যত সব পিডিএফ দিয়ে দিয়েছি বিনা পয়সায়, সেই সময় খুব ভালো ছিলাম। এখন তোমাদের আমি এই পিডিএফ নেওয়ার জন্য 199, মানে দেওয়ার জন্য 199 টাকা বলে আমি একটা চার্জ রেখেছি, সেই জন্য হয়তো অনেকের কাছে খারাপ হয়ে গেছি। দেখো এটা আমি তো তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে দাদা, যে তোমাদের কাছ থেকে এই যে মূল্যটা এই কারণে নিচ্ছি, তুমি তো বুঝতেই পারছো আমার সেটআপটা ভালো নয়, সেটা একটু উন্নত করার লক্ষ্যেই কিন্তু আমি এই মূল্যটা রেখেছি। ঠিক আছে, এবার মানে অনেকে অনেক রকমের মন্তব্য করে, আমি অবশ্য কান দিই না। তবে তোমাদের একটা কথা বলবো, যারা আমাকে পছন্দ করো, ক্লাসগুলো কমপ্লিট করো, ঠিক আছে, ভালো করে পড়ে নাও। এই টাকাটা দেখো না, চাকরিটা দেখো, যে একটা চাকরি তোমাকে কিভাবে তুমি একটা চাকরি নিতে পারো। ঠিক আছে, আমি সব সময় তোমাদের পাশে রয়েছি। কোনো রকমের কোনো সমস্যা হলে আমাকে কল করবা, দরকার হয় কল করে জেনে নিবা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। এক ব্যক্তির বেতন ক্রমিক 2 বার যথাক্রমে 10% আর 20% হ্রাস পায়। দেখো সেম একই রকম, আগে আমরা দেখলামই। 10% মানে সঙ্গে সঙ্গে বলবা দাদা 1/10, এটা কি পায়? হ্রাস পায়, মানে 10 টাকা যদি বেতন পেত, তাহলে 1 টাকা কমে গিয়ে 9 টাকা দাঁড়িয়েছে। পরের বার দেখো 20%, মানে সঙ্গে সঙ্গে বলবা 20% মানে 1/5, মানে 5 টাকা যদি সে বেতন পেত দ্বিতীয়বারে, তার কি হলো? 1 টাকা কমে গেছে, 5-এ 1 কমেছে মানে 4 হয়েছে, তাই না? পরের বার 10% বৃদ্ধি পেয়েছে, 10% মানে 1/10, বৃদ্ধি মানে কি হবে? 10 হলে পরে তাতে 1 বেড়েছে, 11 হয়েছে, ব্যাস এইটুকুই। তাহলে এই পাশেরটা হলো প্রাথমিক মূল্য, এটা হচ্ছে ফলস্বরূপ পাওয়া মূল্য। গুণ করো, দেখো 10 10 কে 100, 5 100, 500, 500 প্রাথমিক মূল্যের ক্ষেত্রে ফলস্বরূপ পাওয়া যায় কত? 36, 36 11 গুণ করলে কি হচ্ছে? 36 11 গুণ করলে 396 হচ্ছে, তাই না? তাহলে এইটা হচ্ছে ফলস্বরূপ মূল্য, এটা প্রাথমিক মূল্য। এখানে দেখো যে টাকাটা রয়েছে এটা কি? এই যে 9,900 টাকাটা কি? দেখো এই যে 3টে পার্সেন্টেজ খাটানোর পরে তোমার 10% শেষবারে কি হলো? 10% বৃদ্ধি পেয়ে এত টাকা হলো, এত টাকা হলো, তাহলে এটা তো ফলস্বরূপ মূল্য। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা 396 সমান 990 হলে 1 সমান কত? এটাকে তুমি কাটো, 396 আর 1 সমান কত, আর 500 সমান কত, সেটা বার করলে উত্তরটা চলে আসবে। দেখো সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা যদি এটাকে তুমি কত দিয়ে কাটবা। দেখো এটাকে 4 দিয়ে যদি তুমি কাটো, 4 দিয়ে কাটা বলতে দেখো এর সঙ্গে 900 বলছি কেন, মানে 99 এর সঙ্গে যদি তুমি 4 গুণ করো, 99 সাথে 4 গুণ করলে 4 নং 36-এর 6, আর হচ্ছে 4 নং 36, আর এদিকে 39 হচ্ছে। তার মানে তুমি এটা দিয়ে যদি কাটো, 99 দিয়ে কাটা, 99 অক্ষে 99, 0 0 আর নিচে 4 থাকছে, তাই না? এবার 4 দিয়ে যদি তুমি 100-কে কাটো, 25 হচ্ছে। বুঝতে পারলে? কাটাকুটিটা একটু বুঝে নিও, এখানে ঘিচিমিচি হয়ে গেল, 25 হচ্ছে। তাহলে 1 ইউনিট সমান যদি 25 হয়, 500 ইউনিট সমান কত? 25 গুণ করে বলবা 5 25 125, আর পরে দুটো শূন্য, অর্থাৎ 12,500। কোথায় রয়েছে? আসে, দেখো অপশান 4 আমাদের
সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে একটি পরীক্ষায় 17% পরীক্ষার্থী ফেল করেছে বাংলায় এবং 18% পরীক্ষার্থী ইংরাজিতে ফেল করেছে। বলছে যদি 5% পরীক্ষার্থী বাংলা ও ইংরাজি দুই বিষয়ে ফেল করে তাহলে ওই দুই বিষয়ে যারা পাস করেছে তাদের শতকরা হার কত। সিম্পল, আমাদের কি বার করতে বলেছে দাদা? পাস বার করতে বলেছে। আমরা পাশের উপরে কাজ করব। তুমি এখানে ধরলে এই পাশে বাংলা আর এ পাশে ইংরাজি রয়েছে। এবার তুমি বলো দাদা, 17% পরীক্ষার্থী যারা বাংলায় ফেল করেছে তাহলে কত পার্সেন্ট পাস করেছে? সবসময় 100 থেকে বাদ দিয়ে তুমি বলবা দাদা 83% শিক্ষার্থী এমন আছে যারা বাংলায় পাস করেছে, তাই না? এবার দেখো ইংরাজিতে যদি বলছে ওরা যে ইংরাজিতে 18% ফেল করেছে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা 82% ইংরাজিতে পাস করেছে। বলছে যে ওরা বলছে যদি 5% পরীক্ষার্থী বাংলা ইংরেজি দুই বিষয়ে মানে উভয় বিষয়ে 5% ফেল করেছে, কিন্তু আমরা পাস নিয়ে কাজ করছি, যা বার করব এখন সব পাস বার করব। সঙ্গে সঙ্গে তুমি বলবা 5% যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে 95% এমন ব্যক্তি আছে যারা উভয় বিষয়েই পাস করেছে। সঙ্গে সঙ্গে কি করবা? বাংলা আর ইংরাজি জুড়ে দিবা। সঙ্গে সঙ্গে বাংলা ইংরাজি জুড়লে পরে তুমি বলবা বাংলায় তো এত পার্সেন্ট পাস আর ইংরাজিতে এত পার্সেন্ট পাস, দুটো যোগ করলে 8 আর 16 160, আর এদিকে 5 165%, দুটো মিলিয়ে 165% কি করেছে ছেলেপেলে বা পরীক্ষার্থী পাস করেছে। আর উভয় বিষয়ে, এই উভয়টা মানে কি বলতো? এরা হচ্ছে তোমার হচ্ছে এই বাংলায়ও পাস করেছে এমন কিছু ছাত্র, আবার ইংরাজিতেও পাস করেছে, সেরকম রয়েছে 95%। সেটা যদি আমরা তোমার হচ্ছে বাংলায় আর ইংরাজিতে পাস করছে সেখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পরে আমরা বলবো যে দুই বিষয়ে পাস করা ছাত্রের শতকরাটা কত, সেটাই আমরা বেরিয়ে যাবে। দেখো সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা কত থাকছে দাদা? 16 থেকে 9 গেলে 7, পার্সেন্টেজে রয়েছে আমাদের, আর 100 দিয়ে কোনো কিছু করার যুক্তিই নেই। 70% সঠিক উত্তর হয়ে যাবে। অপশান 4 এখানে সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো, যদি বুঝতে অসুবিধা হয় আমি বারবার করে তোমাদের একটা কথা বলি, দেখো বস, এই যে ক্লাসগুলো করানো কিন্তু কেবলমাত্র তোমাদের জন্যই কিন্তু খাটাখাটনি করে করানো। এবার তুমি যদি বুঝতেই না পারো তাহলে আমার কিন্তু কিছুই লাভ না, আর তোমারও লাভ না। সেই জন্য আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের বলি যেখানে সমস্যা হোক, জিকে, ম্যাথ, জিআই, সেখানটায় আমাকে তুলে ধরবা, আমার সঙ্গে সেটা শেয়ার করবা। তোমাকে একটা জিনিস তুমি মাথায় রাখবা, এবারে কিন্তু তোমাকে ডব্লিউবিপি বলো আর কেপিই বলো, এখান থেকে কিন্তু একটা সিট তোমাকে নিতেই হবে। তো মানে নিতেই হবে, সেটা তার জন্য তোমাকে মানে আপ্রাণ চেষ্টা করতে হোক আর যাই করতে হোক তুমি তাই করবা, ঠিক আছে? এই জন্য বলি যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে ওরা আমাকে জিজ্ঞাসা করবা, একদম নিজের ফ্রেন্ড মনে করো আমাকে, টিচার ভাবতে হবে না আমাকে। দেখো কি বলছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যার অনুপাত দিয়েছে এটা। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের এত % বৃত্তিধারী হয় তাহলে শতকরা কত ভাগ শিক্ষার্থী বৃত্তি পায়নি। মোদ্দা কথা বলছে যে ছাত্রছাত্রী অনুপাত দিয়েছে এত। দেখো অনুপাতে রয়েছে তো, এই 3-এর 20% বার করতে গেলে একটু সমস্যায় পড়ে যাবা, তো দরকার নেই। তুমি 3কে 300 ধরে নাও, সবাই 100 মানে 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে গুণ করে দেখো, এদিকে মানে ছাত্র বয়েজ, আমি বয়েজ লিখলাম, এদিকে গার্লস লিখলাম, তাই না? 300 আর 200, কোনো সমস্যা নেই। অনুপাত কিন্তু সেই একই আসছে, 3:2 আসছে। এবার 300-র 20% যারা বৃত্তিধারী মানে বৃত্তি পেয়েছে, আমাদের জানতে চেয়েছে বৃত্তি পায় না সেমন শিক্ষার্থী, তাহলে আমরা পায় না নিয়ে কাজ করব। তুমি বলো 20% যদি পাই তাহলে 80% পাইনি, 300-র 80% কত? 300-র 80% সঙ্গে সঙ্গে বলবা দাদা তুমি 3-8-24 মানে 240 জন ছাত্র, বালক আর কি, মানে ছাত্র আছে যারা বৃত্তি পায়নি। মেয়েদের মধ্যে দেখো, মানে ছাত্রীর মধ্যে দেখো 30% পেয়েছে, তাহলে 70% পায়নি, 70/100। এগুলো তুমি মুখে মুখেই করতে পারবা। 7 দুগুণে 14 মানে হ্যাঁ 140 জন ছাত্রী আছে যারা বৃত্তি পায়নি। তাহলে এদিকে 240, এদিকে 140 যোগ করলে বলবা 380। 380 জন ছাত্রছাত্রী যারা বৃত্তি পায়নি, কত জনের মধ্যে? 300 আর 200 500 জনের মধ্যে। 500 জনের মধ্যে 380 পায়নি, শতকরায় কত? তাই 100 দিয়ে গুণ। দেখো দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলে 5 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো কত হচ্ছে দেখো। 5 দিয়ে ভাগ করলে 5-7 35, আর থাকছে 3, 30, 5-6 30, 76% হবে আমাদের সঠিক উত্তর। অপশান দেখো 4এই রয়েছে, ঠিক আছে? চলো
দেখো এটা হচ্ছে WBPSI 19-এর প্রশ্ন। কি বলছে? এক্স এর কার এক্স এর সরি দেখো এক্স, তাই তো এক্স এর কত পার্সেন্ট দেখো। আচ্ছা মানে কি বলবো, গুণটা ভুলে যাচ্ছে এখানে, এই এক্সটা দেখে না। চলো কি বলছে, এক্স, এটা এক্স লিখছি, এর মানে গুণ এক্স এর 52%। ঠিক আছে, দেখো যেমন বলবে সেরকম কাজ করবে। এবং ওয়াই, ওয়াই এর 30% এর অনুপাত, ও এদের অনুপাত দিয়েছে তাই না, এদের অনুপাত ওরা বলছে যে 12:5, তাই না। তাহলে আমি মানে আমরা এখানে কি করব, এক্স আর ওয়াই এর মানটা বার করব, তাই না। সঙ্গে সঙ্গে তুমি বলবা দেখো 100 কেটে গেল, কারণ অনুপাতে থাকলে তো কেটে ছোট করাই যায়। আর এখানে তুমি যদি কাটো, দেখো এখানে তুমি যদি দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, অবশ্য কাটা যাচ্ছে না, 2 দিয়ে কাটা যাচ্ছে, দরকার নেই, দরকার নেই, কাটতে হবে না। এখানে 52x আর একবারে করে দিলাম বাই 30 ওয়াই যদি আমরা করি সমান সমান দাঁড়াচ্ছে 12/5। দেখো এবার কিন্তু কাটা যাচ্ছে, 5 দিয়ে এটা কাটলে 6 হচ্ছে, 5 ছক 30। এখানে তুমি দেখো এখানে যদি তুমি 12 দিয়ে মানে 4 দিয়ে কাটো, তাহলে এদিকে 3 হচ্ছে, আর এদিকে 4 তেরং 52 মানে 13 হচ্ছে, তাই না। তাহলে এখানে সঙ্গে সঙ্গে বলবা দাদা যে 13x, আর এদিকে কিছু নেই, 13xই থাকছে। আর সমান সমান ওদিকে চলে যাচ্ছে কি দাদা, এখানে 6y আর 3 গুণ করে 318y, 18y। দেখো যেখানে আমাদের একটু ক্যালকুলেশন করার দরকার আমরা করব, কারণ এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় মানে একটু বড় লেন্থের প্রশ্ন পরীক্ষায় কিন্তু তোমার এই 25টার মধ্যে 25টাই দেবে না, তাই না। 4, 5, 7টা বড় একটু মানে লেন্থি প্রশ্ন, যেখানে একটু ক্যালকুলেশন করার সময় আসবে, মানে টাইপ আসবে, সেরকম প্রশ্ন দেবে। সেক্ষেত্রে তোমার 1 মিনিটের জায়গায় যদি 1.5 মিনিট সময় লাগে, কোনো সমস্যা নেই, বাকিগুলোতে তুমি ফাস্ট করে নিবা। বুঝতে পারছো? এটা জিনিস মাথায় রাখবা। দেখো এবার তুমি এখানে বলো তাহলে এক্স বাই ওয়াই, দেখো লেখাটা একটু বুঝে নাও, এক্স বাই ওয়াই সমান 18/13, তার মানে এক্স এর মান 18, ওয়াই এর মান 13। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। এক্স এর মান 18, দেখো আমি আবার লিখছি, এক্স বাই ওয়াই সমান আমরা পেলাম 18, 13, তাই তো। এক্স এর মান 18, ওয়াই এর মান 13। বলছে যদি, যদি ভালো করে বোঝো, দেখো এই পর্যন্ত কাজ আমরা হয়ে গেছে, এবার এখান থেকে দেখো যদি এক্স ওয়াই এর থেকে 50 বেশি, এক্স ওয়াই এর থেকে তো দাদা 50 বেশি না, আমরা এখানে যা পেলাম এখানে তো দেখছি 5 বেশি। ও 5 মানে ওরা বলছে 50, 5 মানে যদি 50 হয় 1 ইউনিট মানে 1 সমান হবে, তুমি বলবা দাদা কত, 10 হবে। 1 সমান যদি 10 হয়, তাহলে আসলে এটা 18 নয়, এটা 180, মানে 10 গুণ করে। আসলে ওয়াইয়ের মান 13 নয়, ওয়াইয়ের মান 130। বোঝা গেল? এবার দেখো তাহলে 2x প্লাস ওয়াইয়ের মান কত, দেখো 2x মানে দুখানা এক্স, তুমি সঙ্গে সঙ্গে বলবো 18 দুগুণে 36 মানে 360, তার সাথে একটা ওয়াই মানে 130 যদি তুমি যোগ করো 300, 400, 60 আর 30, 90, 490, অপশন 2 আমাদের সঠিক উত্তর। যেমন বলবে সেরকম করতে করতে যাবা, দেখবা একসময় ঠিক উত্তর মিলে যাবে। বলছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নাম্বারের 40% পেতে হয়। মোট নাম্বারের 40% পেলে পরে উত্তীর্ণ হওয়া যায়, মানে পাস করা যায়। একজন ছাত্র 265 নাম্বার পেয়েছে এবং 55 নাম্বারের দ্বারা ফেল বলে ঘোষণা হয়েছে। মানে ছাত্রটা যদি আর 55টা নাম্বার পেত, তাহলে পাশ করে যেত, এটা তুমি বলতে পারতে, অবশ্যই বলতে পারতে, তাই না। আর ওরা বলছে যে পাশ করা নাম্বারটা হচ্ছে 40%। ঠিক আছে, মানে মোট যে নাম্বার তার 40% হচ্ছে পাশ করা নাম্বার। আমরা দেখছি পাশ করা নাম্বারটা হচ্ছে কত, 200, 5 আর 6 11 মানে 110 মানে 310, আর এইদিকে 10 320, 320 হচ্ছে পাশ নাম্বার। ওরা বলছে সে নাম্বারে যা হাই হোক পার্সেন্টেজে 40%, এটা সমান যদি 40% হয় 1 সমান কত আর 100 সমান কত করলেই বেরিয়ে যাবে। দেখো 0 0 কেটে দিলে 4 দিয়ে কাটলে 8, তাই না। 1% মানে আমরা পেলাম 1% মানে 8, তাহলে 100% মানে এর সঙ্গে 100 গুণ, আর এর সঙ্গে 100 গুণ করে তুমি বলবো 800। বিষয়টা বুঝতে পারলে? কোনো সমস্যা হলো বুঝতে? 800 আমাদের এখানে সঠিক উত্তর, অপশন 3। চলো দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে ওয়াই এর ওয়াই এর 56% বা এর নিচে 100 দিলাম। বলছে 182 হলে, এই হলো কথা বললে পরে সমান চিহ্ন দিয়ে দেবা, সমান 182 আর কি। ঠিক আছে, তা ওয়াই এর মান সিম্পল। দেখো তুমি একটু কাটাকাটি করে দেখো, এখানে যদি তুমি 7 দিয়ে কাটো, 7 8 56, 7 দিয়ে কাটলে কি হচ্ছে, 7 দিয়ে কাটলে 14, আর
হ্যাঁ 14 42 6 7 42 মানে 26 থাকছে। দেখো 8 8 দিয়ে তুমি যদি এখানে 4 দিয়ে কাটো 2 আর 4 দিয়ে কাটলে 25 হচ্ছে, 2 দিয়ে 26 কাটলে 13, মানে y সমান এই 25 আর 13 গুণ করলে মান চলে আসবে। দেখো 13 কে তুমি বলবা দাদা 10 আর 3, তার মানে 25 10 কে 250, আর 3 25 75, 250 আর 75 যোগ করলে 325 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো অপশানে কোথায় রয়েছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। চলো দেখো আর প্রশ্ন নেই, তাহলে আমরা ম্যাথ ক্লাসটা কমপ্লিট করে ফেললাম। এবার চলো জিআই ক্লাসটা আমরা দেখে নিই। তো জিআই থেকে এবার আমরা দেখবো, দেখো গাণিতিক ক্রিয়ার পার্ট 2টা, পার্ট 1-এ কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন দিয়ে এই যে গাণিতিক ক্রিয়ার প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেই কৌশলটা দেখিয়ে দিয়েছি। এবার সেইভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, আমি যেভাবে বললাম তোমাকে একদম একদম যেরকম নিয়ম আর কি, সেই নিয়মের উপর কাজ করে তুমি এই টাইপের প্রশ্নগুলো সমাধান করবে। দেখো এখানে 2018 থেকে 23 পর্যন্ত পুলিশের এক্সামগুলো থেকে আমি খুঁজে 20টা প্রশ্ন পেয়েছি। এবার এই 20টা প্রশ্ন দেখো, আমি এটা তুমি নিজেরা করো, মানে তোমরা নিজেরা এই প্রশ্নগুলো সব করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো সব করো, করে আমাকে আমাকে দেখো আমি একটা কথা বলি, শোনো, এই প্রশ্নগুলো করবা নিচে। এবার করার পরে যদি এমন কোনো প্রশ্ন একটা বেঁধে যায় তোমার যে দাদা আমি এই প্রশ্নটা পাইনি, সেটা আমাকে কমেন্ট করবা, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? শুধু একটু একটু শুধু কষ্ট করে একটা SMS করবা যে দাদা আমি এই প্রশ্নটা বুঝিনি, আমি এগুলো তোমাকে করতে দিলাম, ঠিক আছে? এগুলো তোমরা প্র্যাকটিস করো, আর যেটা অসুবিধা হবে আমাকে বলবা, কোনো সমস্যা নেই, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। আর একটা কথা বলি, হ্যাঁ এই তোমার হচ্ছে এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ এগুলো একটু নিজে করে নেওয়ার চেষ্টা করো, আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো তো এবার আমরা 5টা প্রিভিয়াস এর প্রশ্ন দেখব, আর এই প্রশ্নগুলো তোমার হচ্ছে কলকাতা পুলিশ SI প্রিলিমস 2022-এ যে এক্সামটা হয়েছিল সেখানকার 5টা প্রশ্ন আমরা আলোচনা করে নেব। দেখো এরকম একটা প্রশ্ন এসেছিল যে আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? রাশিয়া। কি বললাম? আয়তনের নিরিখে মানে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া। এবার দেখো পৃথিবীর বৃহত্তম বলে মানে এর বৃহত্তম সম্পর্কিত বেশ কিছু তথ্য আমি তুলে দিয়েছি। যদি বলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে চীন, আর আমরা দেখলাম আয়তনের দিক থেকে হলো রাশিয়া। যদি বলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? আফ্রিকার সাহারা মরুভূমি, মাথায় রাখবে। পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। আর পৃথিবীর বৃহত্তম বাঁধ, উচ্চতার দিক থেকে বৃহত্তম বাঁধ হচ্ছে তাজাকিস্তানের রঙ্গুন, মাথায় রাখবে। রঙ্গুন হলো পৃথিবীর বৃহত্তম বাঁধ, মানে কোন দিক থেকে? উচ্চতার দিক থেকে, ঠিক আছে? আচ্ছা দেখো, যদি বলে পৃথিবীর বৃহত্তম বাঁধ আয়তনের দিক থেকে কোনটা রয়েছে? পৃথিবীর বৃহত্তম বাঁধ সেটা হচ্ছে তারবেলা। তারবেলা কোথায় রয়েছে? পাকিস্তানে রয়েছে, ঠিক আছে? চলো পরের পয়েন্ট দেখো, যদি বলে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ উদ্ভিদ বা ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? সুন্দরবনে রয়েছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ হলো মিড হ্রদ, ঠিক আছে? পৃথিবীর বৃহত্তম তৃণভূমি হলো তৈগা তৃণভূমি, রাশিয়ায় রয়েছে। পৃথিবীর বৃহত্তম শহর আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম শহর হলো নিউ ইয়র্ক, মাথায় রাখবে। আর জনসংখ্যার নিরিখে বা জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম শহর হলো জাপানের টোকিও, ঠিক আছে? চলো পরের পয়েন্ট আমরা দেখে নিই। হ্যাঁ দেখো পরের পয়েন্ট রয়েছে যে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার রিফ, কোথায় রয়েছে? অস্ট্রেলিয়ায়, মাথায় রাখবা। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ হলো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হলো সৌদি আরব। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো বৈখাল, সাইবেরিয়ায় রয়েছে। কি? বৈখাল, মাথায় রাখবে, পরীক্ষা আসতে পারে যে কোথায়, সাইবেরিয়ায় কোথায় অবস্থিত, মানে বৈখাল কোথায় রয়েছে? সাইবেরিয়ায়, ঠিক আছে? এইভাবে কিন্তু এগুলো পড়ে নিবা। চলো পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ হলো কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম প্রাসাদ হলো ভ্যাটিকান, ঠিক আছে? ভ্যাটিকান সিটি, যেটা হচ্ছে ইতালিতে রয়েছে। দেখো পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন নদী। পৃথিবীর বৃহত্তম জাদুঘর হলো দ্য স্মিথসোনিয়ান, কোথায় রয়েছে? USA অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে দ্য স্মিথসোনিয়ান, মাথায় রাখবে। পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি? অঙ্কর ভাট, কোথায় রয়েছে? কম্বোডিয়ায়, মাথায় রাখবে। পৃথিবীর বৃহত্তম মন্দির হলো অঙ্কর ভাট, যেটা কম্বোডিয়ায় রয়েছে। পৃথিবীর বৃহত্তম গোল গম্বুজ হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা। কি বললাম? সেন্ট
পিটার্স ব্যাসিলিকা হলো পৃথিবীর বৃহত্তম গোল গম্বুজ। এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে বি.সি. রায় অর্থাৎ বিধানচন্দ্র রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? এটা দেওয়া হয় তোমার চিকিৎসা শাস্ত্রে। কি বললাম? বি.সি. রায় অর্থাৎ বিধানচন্দ্র রায় পুরস্কারটা দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে। নোবেল পুরস্কার দেওয়া হয়, দেখো মাথায় রাখবে, 6টি বিষয়, সাহিত্য, মানে তারপরে মাথায় রাখবে চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, শান্তি, অর্থনীতি, এই কয়টি বিষয় কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতায়, সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য। মাথায় রাখবে, বিজ্ঞানের জনপ্রিয়তা বা বিজ্ঞানের অবদানের জন্য কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয়। শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়, এটাও বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। মাথায় রাখবে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। বলো, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতে। মাথায় রাখবে, গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়। জওহরলাল নেহেরু পুরস্কার আন্তর্জাতিকতাবোধ, বন্ধুত্বপূর্ণ কাজ, এইরকম বিষয়ে তোমার জওহরলাল নেহেরু পুরস্কারটা দেওয়া হয়। কি বললাম? আন্তর্জাতিকতাবোধ আর বন্ধুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে তোমার জওহরলাল নেহেরু পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। ম্যান বুকার পুরস্কারটা দেওয়া হয় সাহিত্যে। দাদা সাহেব ফালকে পুরস্কার, অস্কার পুরস্কার, এগুলো সবই চলচ্চিত্রে দেওয়া হয়। মাথায় রাখবে, দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো, বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে কিন্তু এবার আসার মতো। মাথায় রাখবে, দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রে দেওয়া হয় এটা, এবং তার সাথে মাঝে মাঝে অস্কার পুরস্কারও চলচ্চিত্রে দেওয়া হয়ে থাকে। দেখো তারপরে হচ্ছে বড়লোক পুরস্কার। বড়লোক পুরস্কারটা দেওয়া হয় কৃষি ক্ষেত্রে। কি বললাম? বড়লোক পুরস্কারটা কোথায়, মানে কোন ক্ষেত্রে দেওয়া হয়? কৃষি ক্ষেত্রে। দেখো বলছে যে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় শান্তিতে, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য। কি বললাম? শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ পুরস্কার খেলাধুলার সাথে সম্পর্কিত, খেলাধুলায় দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার গণিতে দেওয়া হয়। আর্যভট্ট পুরস্কার মহাকাশ বিদ্যা সম্পর্কিত জনপ্রিয়তার জন্য। কি বললাম? আর্যভট্ট পুরস্কারটা দেওয়া হয় মহাকাশ বিদ্যার জনপ্রিয়তার জন্য, আর্যভট্ট পুরস্কারটা দেওয়া হয়। রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীলতা, কলা বিভাগ, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার রমন ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। অশোক চক্র সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। মাথায় রাখবে, অশোক চক্র সামরিক ক্ষেত্রে। মহাত্মা গান্ধী পুরস্কার শান্তি ও সমন্বয়ে দেওয়া হয়। কি বললাম? মহাত্মা গান্ধী পুরস্কার শান্তি ও সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া হয়। বিধানচন্দ্র রায় পুরস্কার চিকিৎসা শাস্ত্রে, এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে? বিধানচন্দ্র রায় পুরস্কার চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয়। বিক্রম সারাভাই পুরস্কারটা দেওয়া হয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে। চলো পরের প্রশ্নটা দেখো। বলছে উদ্ভিদদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? মাথায় রাখবে, অক্সিন। কি বললাম? উদ্ভিদদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটা হলো অক্সিন। দেখো অক্সিন অগ্রমুকুলের প্রাধান্যর জন্য দায়ী। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, নিম্নের কোন হরমোনটি অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী? অক্সিন হরমোন অ্যান্সার করবে। একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন হলো কাইনিন। ঠিক আছে, মাথায় রাখবে, কাইনিন কিন্তু একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন। একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোন হলো জিব্রেলিন। ঠিক আছে, কি বললাম? জিব্রেলিন হলো একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদের উদাহরণ। এবার দেখো, এই জিব্রেলিন হলো নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোন। কি বললাম? পরীক্ষায় যদি বলে নিম্নের কোনটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের উদাহরণ, জিব্রেলিন অ্যান্সার করবে। দেখো জিব্রেলিন বীজের সুপ্তাদশা বা সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। ঠিক আছে, জিব্রেলিন বংশগত খর্বতা রোধে সাহায্য করে। মাথায় রাখবে। তারপরে পয়েন্ট দেখো কি বলছে, জিব্রেলিন কি করে? উদ্ভিদদের তোমার হচ্ছে পর্বমধ্যের দীর্ঘীকরণ ঘটায়। ঠিক আছে, উদ্ভিদদের পর্বমধ্যের দীর্ঘীকরণ ঘটায় কোন হরমোন? জিব্রেলিন। ঠিক আছে, মাথায় রাখবে। উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়। মাথায় রাখবে, উদ্ভিদদের অপরিণত অঙ্গের মোচন রোধে, মানে অপরিণত অঙ্গের মোচন রোধে কৃত্রিম অক্সিনটা ব্যবহার করা হয়ে থাকে। তার সাথে মাথায় রাখবে যে বীজপত্র পরিপক্ক বীজে জিব্রেলিন পাওয়া যায়। দেখো বস, এই যে যা একটু ডিটেলস আমি তুলে দিলাম, এগুলো তো পড়বাই, তার সাথে সায়েন্সের উপর আমি কিন্তু দেখো ডিটেলসে আমি তোমাকে ক্লাস করিয়ে দিচ্ছি, তুমি তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মানে
তোমার হচ্ছে এইদিকে মানে বই তুলে ধরে আমি সেগুলো করিয়ে দিচ্ছি, তারপরে তার সেই টপিক থেকে এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু পড়ে নিবা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, শুধু আমার সঙ্গে জুড়ে থেকে এই ক্লাসগুলো কন্টিনিউ করে নাও। দেখো আর একটা প্রশ্ন কী ছিল, যে কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? কাগজের দহন অপশনে ছিল কাগজের দহন, সেই অপশন অনুযায়ী কাগজের দহন হলো একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। দেখো এই যে রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন বোঝার একটা সহজ উপায় বলে দিচ্ছি। রাসায়নিক পরিবর্তন স্থায়ী, মানে আগের অবস্থায় ফেরা যায় না, মানে এমন একটা কিছু করা হলে সেটা যাতে পুনরায় আগের অবস্থায় ফেরা যায় না। যেমন কাগজটা তুমি যখনই আগুন ধরালে, প্রথমে তো কাগজ ছিল, মানে মূল অবস্থা বা প্রাথমিক অবস্থায় কাগজ ছিল, যেই আগুন ধরালে ছাই হয়ে গেল, সেই ছাইটাকে তুমি যত চেষ্টাই করো সে আগের কাগজের মতো আসবে, আগের অবস্থায় ফেরা যায় না। এরকম টাইপের উদাহরণগুলোই হচ্ছে সব রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। যেমন লোহায় মরচে পড়া, যেটা মরচে পড়ে গেছে সেই অংশটা কি আগের মতো লোহা হবে? হবে না। চূর্ণ জলের বিক্রিয়া, ঠিক আছে, এটাও কিন্তু তোমার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। মোমবাতির দহন, দহন মানে কি? পুড়ে যাওয়া। মোমবাতি, মোম যেটা পুড়ে যাচ্ছে সেটা তো আর ফিরবে না, এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কয়লার দহন, খড়, কাঠ, কাগজ, এইসবের দহন সবই কিন্তু তোমার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। বিষয়টা বুঝতে পারলে? দেখো ভৌত পরিবর্তনের কথায় যদি আসি, এটা হচ্ছে অস্থায়ী, অর্থাৎ মূল অবস্থায় ফিরে আসা যায়, মানে আগের অবস্থায় ফিরে আসা যায়। যেমন বরফের গলন, দেখো জলটা জমে বরফ হলো, এবার আবার সেই বরফটা যদি আমরা একটু হিট দিই, অর্থাৎ তাপ দিয়ে, আবার সেটা জলে পরিণত হয়ে যাবে, মানে আগের অবস্থায় আবার ফিরে আসলো। এইটাই হচ্ছে ভৌত পরিবর্তন, বোঝা গেল? তারপরে প্লাটিনাম তার উত্তপ্তকরণ, তারপরে মোমের গলন, এটা গলন বলেছে, দহন বলেনি কিন্তু, ঠিক আছে? মাথায় রাখবে মোমের গলন কিন্তু, ঠিক আছে? আর এটা মোমবাতির দহনটা হলো তোমার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, আর মোমের গলনটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ, ঠিক আছে? দেখো আর একটা প্রশ্ন কি ছিল, বলছে যে অ্যাক্সনের সবচেয়ে বাইরের আবরণটির নাম কি? মাথায় রাখবে নিউরোলেমা। কি বললাম? অ্যাক্সনের সবচেয়ে বাইরের আবরণটা হলো নিউরোলেমা। দেখো এই যে অ্যাক্সন আর মানে ডেনড্রন, এটা হচ্ছে নিউরনের অংশ। পরীক্ষা আসে নিম্নের, তোমাকে পরীক্ষা এমন বলবে অ্যাক্সন ও ডেনড্রন নিম্নের কোনটির অংশ, তখন অপশনে নিউরন থাকবে আর অন্য কিছু থাকবে, নিউরন কিন্তু অ্যান্সার করবা, ঠিক আছে? এরা দুজনাই কি নিউরনের মধ্যেই পড়ছে। এবার দেখো পরের পয়েন্ট কি বলছে, বলছে যে কোষ দেহের প্লাজমা মেমব্রেনের প্রলম্বিত অংশের সরু সরু শাখাগুলিকে ডেনড্রন বলে, ঠিক আছে? ছবিটা তুলতে পারলে তোমাকে আমি বেশ ভালো করে বুঝিয়ে দিতে পারতাম একদম ছবি দিয়ে, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। যাই হোক আমি বলে দিচ্ছি, একটু শুনে মাথায় রাখবে। দেখো তাহলে ডেনড্রন কি বললাম? ডেনড্রন হলো যে কোষ দেহের প্লাজমা মেমব্রেনে প্রলম্বিত অংশের মধ্যে যে সরু সরু শাখাগুলো থাকে, সেটাই হচ্ছে ডেনড্রন। আর এই ডেনড্রনের কাজ হলো কি? পেশি বা অন্য কোনো নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে সেটাকে কোষ দেহে প্রেরণ করাই হচ্ছে তোমার এই ডেনড্রনের কাজ, ঠিক আছে? দেখো কোষ দেহের যে পর্ব থেকে অ্যাকশন সৃষ্টি হয় তাকে অ্যাকশন হিল বলে, মাথায় রাখবে। যেখান থেকে তোমার হচ্ছে ছবিটা অনেকটা এরকম ছিল, ঠিক আছে? আমি একটু করিয়ে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, এরকম ছিল ছবিটা। যাই হোক একটু দেখানোর চেষ্টা করলাম। এইগুলো হচ্ছে তোমার হচ্ছে অ্যাকশন, আর এই যে এই শাখার মতো এই যে এইগুলো হচ্ছে ডেনড্রন। যাই হোক আমি একটু বলার চেষ্টা করলাম। দেখো তাহলে আমরা কোথায় ছিলাম? যে কোষ দেহের যে পর্ব থেকে অ্যাকশন সৃষ্টি হয় তাকে অ্যাকশন হিল বলে, ঠিক আছে? প্রত্যেকটি অ্যাকশনের ভেতরে অ্যাক্সোপ্লাজম থাকে। কি বললাম? প্রত্যেকটি অ্যাকশনের ভেতরে থাকে অ্যাক্সোপ্লাজম, আর এটিকে ঘিরে যে আবরণী রয়েছে তার নাম হচ্ছে অ্যাক্সোলেমা, ঠিক আছে? এই অ্যাক্সোপ্লাজমকে ঘিরে রয়েছে যে আবরণী, সেই আবরণীটার নাম হচ্ছে অ্যাক্সোলেমা। দেখো পরের পয়েন্ট কি বলছে, যে মায়োলিন সিদের ওপরের আবরণকে নিউরোলেমা বলা হয়। কি বললাম? মায়োলিন সিদের ওপরের আবরণকে, দেখো তোমার এই যে অ্যাক্সোলেমা যেখানে রয়েছে, অ্যাক্সোলেমার ওপরেই কিন্তু তোমার হচ্ছে মায়োলিন সিদ, এই মায়োলিন সিদের ওপরে আবার একটা আবরণ রয়েছে, সেইটাই হচ্ছে নিউরোলেমা। আর এই নিউরোলেমাই হলো অ্যাকশনের সব থেকে বাইরের আবরণ, ঠিক আছে? দেখো অ্যাকশনের যে স্থানে মায়োলিন সিদ থাকে না বলেছে, তাকে মাথায় একবার র্যানভিয়ারের পর্ব বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু, ঠিক আছে বস? মাথায় রাখবে যে অ্যাকশনের যে স্থানে মায়োলিন সিদ থাকে না তাকে র্যানভিয়ারের পর্ব বলা হয়। অ্যাকশনের সর্বশেষ প্রান্তে থাকে প্রান্তপুরুষ বা এন্ডোব্রাস আমরা বলে থাকি, ঠিক আছে?
দেখো আর দুটো পয়েন্ট দেখে নাও, যে অ্যাকশন স্নায়ু উদ্দীপনা বহন করে, সেই উদ্দীপনা বহন করে উদ্দীপনাকে পেশি বা অন্য নিউরনে প্রেরণ করে করতে সাহায্য করে, এটাই হচ্ছে অ্যাকশনের কাজ। আর একটা পয়েন্ট দেখো, এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি তুলে দিয়েছি, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণকে কি বলে? মেনিনজেস বলে। মাথায় রাখবা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণকে মেনিনজেস বলে। বেশ ভালো একটা গুরুত্বপূর্ণ তথ্য। চলো আমরা 5টা প্রশ্ন আমাদের কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? এইভাবে তুমি কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থাকো, ঠিক আছে? আর দেখো সকাল 6টা বাজলে পরেই তুমি এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, তাই না? আর রাত 8:30, 8:30 কিন্তু আমাদের টেলিগ্রামে আমি আজকে এই যে এই ক্লাসটা তুমি এখন পেয়ে গেলে, এবার এই ক্লাসটা তুমি যা করিয়েছি সেগুলো ভালো করে রিভিশন করবা। 8:30টার মধ্যে, রাত 8:30টার মধ্যে কিন্তু করে ফেলবা। রাত 8:30 বাজলে পরেই আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে একটা মিনি মক টেস্টের পিডিএফ দেবো, এই যা আজকে পড়ালাম তার উপর ভিত্তি করে 20 নাম্বারের, সেইটা তুমি করে নিবা। করে নেওয়ার পরে দেখবা 9টা বাজলে পরে ইউটিউবে 9 PM ইউটিউবে একটা মানে ছোট্ট করে মানে ক্লাসের মাধ্যমে আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিই, সেটা দেখে মিলিয়ে নেবা, ঠিক আছে? চলো সবাই ভালো করে প্রিপারেশন নাও, কোনো রকমের কোনো সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? রাখছি, জয় হিন্দ।